লাস্ট আমরা ব্রিজ বন্ডিংটা শুরু করেছিলাম নাকি? ছবিটা যেটা পেলাম তাতে করে লাস্ট আমরা ব্রিজ বন্ডিংটা শুরু করেছিলাম। আচ্ছা, ব্যাক বন্ডিংটা একটু সবাই দেখে নিয়েছো তো? দেখে নিতে বললাম কিন্তু, কারণ আজকে আমরা ওই ব্যাক বন্ডিং আর ব্রিজ বন্ডিংটা রিভিশন করব ব্রিজ বন্ডিংটা পড়ানোর পরে। কারণ ব্যাক বন্ডিং এর কনসেপ্টটা মাথায় থাকা দরকার। আচ্ছা, তো শুরু করি। দেখো, আমরা লাস্ট ক্লাসে আমরা দেখো সবার খাতায় লেখা আছে যে ব্রিজ বন্ড কারা করে। হুম, তো সেখানে ব্রিজ বন্ড কারা করে সেক্ষেত্রে বলা হয়েছিল মেনলি কোভ্যালেন্ট কম্পাউন্ডস যারা, তারা কিন্তু ব্রিজ বন্ড করে। তার মানে কি, আয়নিক বন্ড যারা, তারা ব্রিজ বন্ড করতে চায় না, ঠিক তো? তাই তো? আচ্ছা, আচ্ছা, এবার ব্রিজ বন্ড করতে গেলে কখন কোন ক্ষেত্রে ব্রিজ বন্ডটা হবে, তাহলে প্রথমত হচ্ছে কোভালেন্ট বন্ড হতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছিল যেখানে এলিমেন্ট মানে সেন্ট্রাল এলিমেন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে যে মলিকিউলে সেন্ট্রাল এলিমেন্ট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে তার অক্টেট ফুলফিল নেই, এমন কম্পাউন্ড ব্রিজ বন্ডের জন্য উপযোগী। তার মানে প্রথমত হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড হতে হবে, আর দ্বিতীয়ত বলা হলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হতে হবে। ওকে, আচ্ছা, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মিনস লেস দ্যান অক্টেট। আচ্ছা, আর আরেকটা যেটা সেটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট যদি হয়, তাহলে দেখো BF3 মলিকিউলটা কোভ্যালেন্ট মলিকিউল, আবার ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, তাহলে BF3 মলিকিউল তো ব্রিজ বন্ড করার জন্য উপযোগী। ইয়েস অর নো? ইয়েস, বাট এখানে একটা এক্স্যাক্টলি, আমরা থার্ড পয়েন্টটা যেটা, থার্ড পয়েন্ট আর একটা বলা হয়েছিল। হুম, থার্ড পয়েন্ট যেটা বলা হয়েছিল, যে মলিকুলের ক্ষেত্রে অক্টেট ফুলফিলমেন্ট বা ইলেকট্রন ডিফিসিয়েন্সিটা পূরণ হয় থ্রু ব্যাক বন্ডিং, তাদের ক্ষেত্রে আর ব্রিজিং এর কোনো কনসেপ্ট নেই। কারণ এই প্রত্যেকটা মলিকিউল যারা ইনকমপ্লিট অক্টেটে আছে, তাদের টেন্ডেন্সি হচ্ছে কি করে আমি অক্টেটটা ফুলফিল করব। এবার তাদের হাতে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্যাক বন্ডিং আর একটা হচ্ছে ব্রিজ বন্ডিং। তাহলে যারা ব্যাক বন্ডিং করবে তারা ব্রিজ বন্ডিং করবে না, আর যারা ব্রিজ বন্ডিং করবে তারা ব্যাক বন্ডিং করবে না। এটা হচ্ছে নর্মালি। তাহলে ব্রিজ বন্ডিং কারা করবে? তাহলে বলতে হবে যে যাদের ব্যাক বন্ডিংটা হয় না তারাই হচ্ছে ব্রিজ বন্ডিংটা করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে তাহলে BF3 এই কনটেক্সটে কিন্তু প্রথম দুটো পয়েন্ট মিললেও থার্ড পয়েন্ট এসে মিলছে না, তাই BF3 কিন্তু ব্যাক বন্ড ব্রিজ বন্ডিং করবে না। আচ্ছা, আর লাস্ট ফোর্থ পয়েন্ট বলা হয়েছিল সেটা হচ্ছে যারা ব্যাক বন্ড মানে ব্রিজ বন্ডিং যে মলিকিউলগুলো করবে, সেই ব্রিজ বন্ডিং এর যে ব্রিজিং অ্যাটমটা থাকবে তার উপর নট নেসেসারিলি কোনো মানে লোন পেয়ার থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকলেও হবে আবার না থাকলেও হবে। মানে রিকোয়ারমেন্টটা নেই আর কি, যে থাকতেই হবে লোন পেয়ার ব্রিজ করার জন্য। কারণ ব্রিজ করতে গেলে একটা ইলেকট্রন পেয়ার তো দরকার, বন্ড করতে গেলে নতুন একটা বন্ড হবে, ব্রিজ বন্ড। তাহলে নতুন তো ইলেকট্রন পেয়ার ওখানে থাকতে হতো টার্মিনাল অ্যাটমে বা ব্রিজিং অ্যাটমে, কিন্তু সেরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। বলছে যে যদি ইলেকট্রন পেয়ার থাকে তাহলেও হবে, না থাকলেও হবে। ক্লিয়ার? তাহলে এইটা বলা হয়েছিল চারটে ক্রাইটেরিয়া। আচ্ছা, তারপরে এবার এই চারটে ক্রাইটেরিয়ার উপর বেস করে ব্রিজ বন্ডকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটাকে বলা হয়েছিল 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড, আর আরেকটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন ব্রিজ বন্ড। এই দুটো ভাগে ভাগ করেছিলাম। এবার 3 সেন্টার 4 ইলেকট্রন ব্রিজ বন্ড কারা তৈরি করবে বলেছিলাম? যাদের ক্ষেত্রে সাইড অ্যাটমে কি আছে, লোন পেয়ার আছে, তাই না? লিখেছিলাম এগুলো, এগুলো লেখা হয়েছিল। হ্যাঁ, যে থ্রি 3 সেন্টার 4 ইলেকট্রন ব্রিজ বন্ড যারা করবে তাদের ক্ষেত্রে কি হবে না, যেটা ব্রিজিং অ্যাটম বা সাইড অ্যাটম সেখানে লোন পেয়ার আছে। আর যারা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড করবে তাদের ক্ষেত্রে সাইড অ্যাটমে কোনো লোন পেয়ার থাকবে না। এবার এক্সাম্পল কি হবে? বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমার 3 সেন্টার 2 ইলেকট্রনের এক্সাম্পল হচ্ছে B2H6, যেখানে মনোমারটা হচ্ছে BH3, মানে BH3 ব্রিজিং হয়। তাহলে দেখো হাইড্রোজেনের কোনো লোন পেয়ার নেই, তাহলে সেটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে? 3 সেন্টার 2 ইলেকট্রন না 3 সেন্টার 4 ইলেকট্রন? 3 সেন্টার 2 ইলেকট্রন। আর একটা এক্সাম্পল হচ্ছে AlCl3। তাহলে AlCl3 তে তার ডাইমার যদি হয় মানে ব্রিজিং যদি হয়, তাহলে Al2Cl6 তৈরি হয়। তাহলে সেটাকে আমরা কি কোন ক্যাটাগরিতে ফেলবো? 3 সেন্টার 4 ইলেকট্রন আর 3 সেন্টার 2 ইলেকট্রন? 3 সেন্টার 4 ইলেকট্রন। আমরা বলেছি 3 সেন্টার 4 ইলেকট্রনের ক্ষেত্রে সাইড অ্যাটমে লোন পেয়ার থাকবে। তাহলে AlCl3 তে সাইড অ্যাটম ক্লোরিন, তাহলে ক্লোরিনে দেখবে লোন পেয়ার আছে, তাহলে কিন্তু AlCl3 Al2Cl6 যে ফর্মেশন করবে থ্রু ব্রিজ বন্ড, সেটা কিন্তু 3 সেন্টার 4 ইলেকট্রন হবে। তাই তো, এইটুকু বলা হয়েছিল, তাই না? আর কিছু বলা হয়নি তো? Al2Cl6 নিয়ে কিছু বলা হয়নি, তাই তো?
বল। না, ব্যাক বন্ড যদি পসিবিলিটি থাকে তাহলে ব্রিজ বন্ড তাদের ক্ষেত্রে ইম্পসিবল। কারণ তাদের স্টেবিলিটি যদি ব্যাক বন্ডিং দিয়ে হয়ে যায় তাহলে ব্রিজ বন্ডিং এসে যাবে না। আর যারা ব্যাক বন্ডিং হবে না তাদের ক্ষেত্রে ব্রিজ বন্ডিং চেক করবো। এবার ব্যাক বন্ডিং হবে হবে না মানেই যে ব্রিজ বন্ডিং হবে এমন কোনো কথা নেই। দেখতে হবে সেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা সে ব্রিজ বন্ড হওয়ার সেখানে ক্রাইটেরিয়া গুলো আছে কিনা। তার মানে একটা মলিকিউল সে ব্যাক বন্ডিং করলে ব্রিজ বন্ড করবে না, এটা আমি কনফার্ম বলছি। কিন্তু ব্যাক বন্ডিং না করলে যে ব্রিজ বন্ড করবে এমন কোনো কথা নেই। কোনো একটা মলিকিউল হতেই পারে ব্যাক বন্ড হবে না, ব্রিজ বন্ড হবে না, এটা হতে পারে। যেমন এক্সাম্পল কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে CH3 রেডিকাল, CH3 রেডিকাল কোনো বা CH3 মাইনাস, এখানে এই আয়নটায় না ব্যাক বন্ডিং আছে না ব্রিজ বন্ড আছে, এটা হতে পারে। দুটোই হবে না, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ডিসকাস করে নেব 3 সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড। ও প্রেজেন্ট করেন, ঠিক আছে। লেখো 3 সেন্টার্ড 4 ইলেকট্রন ব্রিজ বন্ড। ঠিক আছে। আচ্ছা, দেখো 3 সেন্টার্ড 4 ইলেকট্রন ব্রিজ বন্ডে আমরা এক্সাম্পল নেব AlCl3। ওকে। আচ্ছা, AlCl3, এই AlCl3 যদি আমি স্ট্রাকচার ড্র করি এটা অনেকটা সেই BF3 এর মতো হবে তো, কারণ একই গ্রুপ এলিমেন্ট। দেখো এইটা হচ্ছে AlCl3 স্ট্রাকচার, এটা হচ্ছে AlCl3 স্ট্রাকচার। এবার প্রত্যেকটা ক্লোরিনে কিন্তু একটা করে কি আছে, 3টে করে কি আছে, লোন পেয়ার আছে না, ঠিক তো? ওকে। আচ্ছা, এই লোন পেয়ারটা কোন অরবিটাল? 3p না? 3p। আচ্ছা, এবার অ্যালুমিনিয়ামটা তুমি খেয়াল করো, এই অ্যালুমিনিয়ামটাতে যে ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে যেমন BF3 তে ছিল, এই ভ্যাকেন্ট অরবিটালটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোন অরবিটাল? 3p। 3p, তাহলে 3p ভ্যাকেন্ট রয়েছে। আরে BF3 LCl3 তো একই রকম স্ট্রাকচার না, গ্রুপ 30 হ্যালোজেন। আচ্ছা, এটা হাইব্রিডাইজেশন কি হবে? sp2। ওকে। আচ্ছা, এবার এই অ্যালুমিনিয়ামটা কত স্টেটে রয়েছে, কটা ইলেকট্রন রয়েছে অ্যালুমিনিয়ামে? অ্যালুমিনিয়ামে কটা ইলেকট্রন হচ্ছে টোটাল? কটা ইলেকট্রন হচ্ছে? আরে কটা ইলেকট্রন পেয়ার হচ্ছে অ্যালুমিনিয়ামের চারিদিকে? আরে হ্যাঁ তো, BF3 তে, হ্যাঁ, তা অ্যালুমিনিয়ামের 3টে আর ক্লোরিন 3টে বন্ড তো, তাহলে 3টে বন্ড, 3টে বন্ডে 6টা ইলেকট্রন। তাহলে এর কি অক্টেট ফুলফিল্ড আছে? তাহলে এর 6 ইলেকট্রন আছে, হুইচ ইজ লেস দ্যান অক্টেট, তাই তো? তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস তো। তাহলে এবার ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস যদি হয় তাহলে এ কি চাইবে, ব্যাক বন্ড করতে। তাহলে ব্যাক বন্ড যদি করতে হয় তাহলে কি ব্যাক বন্ড হতো? 3p 3p। তাহলে 3p কি আমাদের সেই রেঞ্জের মধ্যে ছিল? তাহলে এটা হয় না, তাহলে এখানে ব্যাক বন্ড পসিবল না। তাহলে ব্যাক বন্ডের থ্রু দিয়ে অক্টেট কমপ্লিট করতে পারবে না। তাহলে এর হাতে কি আছে তাহলে? দেখো এবার আমরা যে ক্রাইটেরিয়া গুলো ফুল মানে দেখেছিলাম সেটা হচ্ছে, তাহলে ব্যাক বন্ডিং তো হচ্ছে না, তাহলে এবার দেখতে হবে ব্রিজ বন্ড হবে কিনা। আচ্ছা, ব্রিজ বন্ড যদি হতে হয় তাহলে কি কি ক্রাইটেরিয়া, প্রথমত কি হতে হবে, কোভ্যালেন্ট মলিকিউল হতে হবে। তাহলে কোভ্যালেন্ট তো এটা, তাহলে কোভ্যালেন্ট। আচ্ছা, এবার এখানে দেখো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস কিনা, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ব্যাক বন্ডিং আছে? নেই, তাহলে তিনটে হয়ে গেল। আচ্ছা,
এবার বলছে যে এখানে লোন পেয়ার থাকলেও হবে না থাকলেও হবে, তো ক্লোরিনের লোন পেয়ার আছে, এখানে কোনো ইম্পর্টেন্সই নেই কোনো। এবার দেখো 3 সেন্টার 4 ইলেকট্রনে বলছে যদি লোন পেয়ার থাকে তাহলে 3 সেন্টার 4 ইলেকট্রন হবে, আর যদি লোন পেয়ার না থাকে তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন হবে। তো লোন পেয়ার আছে, তার মানে আমরা দেখবো যে 3 সেন্টার 4 ইলেকট্রন আছে, সেটা দেখা যাক। আচ্ছা এবার দেখো তাহলে ব্যাক বন্ডিংটা এখানে পসিবল না, তাহলে ব্রিজ বন্ডিংটা এটা কি হবে কি হবে না? আমরা ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে কি করছে না? হবে। তাহলে কিভাবে ব্যাক বন্ডিং করবে? দেখো অ্যালুমিনিয়াম, দুটো অ্যালুমিনিয়াম পাশাপাশি এলো, এবার এদের কি হবে, আমি ঠিক এইভাবে একটু বাঁকিয়ে লিখছি, সিএল সিএল সিএল, এটাকে এইভাবে লিখছি, সিএল সিএল সিএল। আচ্ছা এবার অ্যালুমিনিয়াম এই ক্লোরিনে দেখো লোন পেয়ার আছে, তো এই ক্লোরিনেও লোন পেয়ার আছে, এছাড়াও আরো দুটো আছে। এবার কি করবে, এই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা সে পূরণ করবে কিভাবে? এ দুটো ইলেকট্রন এখানে ডোনেট করবে, তাহলে এ আবার কি করবে, এ দুটো ইলেকট্রন এখানে ডোনেট করবে, তাহলে কি দাঁড়ালো, তাহলে কি দাঁড়ালো, তাহলে দেখো যে এখানে কিন্তু এখানে কিন্তু একটা ডাইমারাইজেশন হলো, এতে করে এই অ্যালুমিনিয়াম যেটা তৈরি হলো, এই অ্যালুমিনিয়ামে এ যখন ইলেকট্রন পেয়ার ডোনেট করলো তাহলে এই হলো। আচ্ছা এর তো নিজের এই ছিল, 6টা ইলেকট্রন তো ছিল, প্লাস আর একটা ব্রিজিং এর জন্য আর একটা বন্ড তৈরি হলো, তাহলে এখন এই অ্যালুমিনিয়ামে কটা ইলেকট্রন আছে টোটাল? 8 ইলেকট্রন, তাহলে অক্টেট ফুলফিল হয়ে গেল। আচ্ছা এখন দেখো এই অ্যালুমিনিয়ামটার হাইব্রিডাইজেশন কত? হাইব্রিডাইজেশন sp3, 4টে বন্ড আছে sp3। সিমিলারলি এই অ্যালুমিনিয়ামে একই রকম জিনিস আছে, sp3। তাহলে দেখো আগে অ্যালুমিনিয়ামটা যখন মনোমারিক ছিল তখন তার হাইব্রিডাইজেশন কি ছিল? sp2। আর যখন সে ব্রিজিং করলো, ব্রিজিং করে তার হাইব্রিডেশনটা কি হয়ে গেল? sp3, তাই না? তাহলে sp3 হয়ে গেল। তো এইটাকে বলা হবে ডাইমারিক স্ট্রাকচার বা ডাইমার, ঠিক আছে? আচ্ছা এবার ডাইমার যখন হয় তখন এই যে ডোনেট যেটা করে এই ইলেকট্রন পেয়ার, এই যে অ্যারো দিয়ে যেটা দেখানো হয় এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেটিভ বন্ড। এগুলো তোমরা জানো, তাই তো? এটাকে বলা হয় ডেটিভ বন্ড, আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি কেন? কারণ ওইখানে যে ইলেকট্রন পেয়ারটা ইনভলভ, সেই ইলেকট্রন পেয়ারটা পুরোটাই কার থেকে আসছে? ক্লোরিন থেকে আসছে না, ঠিক না? আচ্ছা ডেটিভ বন্ডটা সিগমা বন্ড না পাই বন্ড? সিগমা বন্ড, কারণ উইদাউট সিগমা বন্ড পাই বন্ড ফর্ম হয় না, তাহলে সিগমা বন্ড। আচ্ছা আচ্ছা এবার এইখানে যে সিগমা বন্ডটা হয়েছে, এই সিগমা বন্ডে এই অ্যালুমিনিয়াম যে অরবিটালটা দিয়েছে, মানে অ্যালুমিনিয়ামের সঙ্গে যে অরবিটালটা ওভারল্যাপ হয়েছে, ক্লোরিনের লোন পেয়ারের সঙ্গে তো অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট অরবিটালের ওভারল্যাপ হয়েছে। তো ভ্যাকেন্ট অরবিটালটা এখানে কি ছিল? হাইব্রিড অরবিটাল ছিল না পিওর অরবিটাল ছিল? পিওর অরবিটাল। কিন্তু কিন্তু যখন এই যে সিচুয়েশনটা হলো, ওই পিওর পিটা এখন কি হয়ে গেল? হাইব্রিড অরবিটাল হয়ে গেল না? যার জন্যই তো sp2টা সঙ্গে আর একটা পি অ্যাড হয়ে ওই পিটা অ্যাড হয়ে sp3 হয়েছে, তাই না? পরের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি এইখানে কিন্তু এই পি অরবিটালটা কনভার্ট হয়ে গিয়েছে কিসে? হাইব্রিড অরবিটালে, sp3 হাইব্রিড অরবিটালে। তো হ্যাঁ, কেন? কারণ sp3 হাইব্রিড অরবিটালটা কি এরকম দেখতে, আর পি অরবিটালটা কেমন দেখতে? এইরকম। তাহলে হুইচ ওয়ান ইজ মোর ডিরেকশনাল? sp3 মোর ডিরেকশনাল, কারণ তার পুরো ইলেকট্রন ডেন্সিটিটা একদিকে আছে, দেখো একদিকে কনসেন্ট্রেটেড, কিন্তু পি অরবিটালে ডিস্ট্রিবিউট হচ্ছে দুই দিকে সমানভাবে। তাহলে ডিরেকশনাল ক্যারেক্টার যদি বলি, তাহলে sp3 তে মোর ডিরেকশনাল, ফলে লোন পেয়ারটা ইজিলি এখানে ওভারল্যাপ করতে পারবে খুব সুন্দরভাবে, তাই না? তাহলে এইভাবে বন্ড তৈরি করতে পারবে। তাই জন্য এইটা কিন্তু এইখানে অ্যালুমিনিয়াম যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে সেটা থ্রু sp3 হাইব্রিড অরবিটাল, ঠিক আছে? তাহলে এখানে বলতে হবে সিগমা বন্ডটা যেটা হয়েছে সেখানে অ্যালুমিনিয়াম কিন্তু হাইব্রিড অরবিটাল ডোনেট করেছে, কারণ হাইব্রিড অরবিটাল ফর্মস স্ট্রং সিগমা বন্ড। ওকে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সে ডাইমারাইজ করে Al2Cl6 এ। হুম, আচ্ছা এবার দেখো এই একই জিনিস আমরা যদি বলি BF3 এর ক্ষেত্রে আমি চেক করব, তাহলে BF3 তো
গ্রুপ 13 হ্যালাইড, এও গ্রুপ 13 হ্যালাইড, তাহলে এ যদি ব্রিজিং করে তাহলে BF3ও করার কথা। হ্যাঁ বল, কোনটা? জিওমেট্রিটা ডাইমারের? হ্যাঁ, ডাইমারের জিওমেট্রিটা প্ল্যানার হবে না, আমি আসছি, জিওমেট্রিটাও আসছি। এটা একটা প্ল্যানার, একটা দুটো প্লেনে থাকবে। হ্যাঁ, এই অ্যালুমিনিয়াম আর 4টে ক্লোরিন একটা প্লেনে থাকবে, আর উপর এই যে ব্রিজিং ক্লোরিনগুলো পারপেন্ডিকুলার থাকবে, আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে এইটা হলো। তাহলে এবার দেখো BF3 যে মলিকিউলটা, এটাও তো AL2AlCl3 মতোই দেখতে, তাই না? তাহলে এখানেও তো ব্রিজিং হওয়ার কথা, কিন্তু এখানে কি ব্রিজিং হবে? কারণ দেখো ফ্লোরিনে কি আছে, 2p লোন পেয়ার আছে, আর এটা কি 2p ভ্যাকেন্ট। তাহলে এখানে কি হবে, 2p 2p ব্যাক বন্ডিং, তাই তো? 2p ব্যাক বন্ডিং। তাহলে 2p ব্যাক বন্ডিং যদি হবে, তাহলে এটা কি ডাইমার হিসেবে এক্সিস্ট করবে? তাহলে নো ব্রিজিং। তাহলে ব্যাক বন্ডিং হলে ব্যাক বন্ডিং এর মাধ্যমে সে অক্টেটটা ফুলফিল করবে, তাহলে তার ব্রিজিং এর দরকার নেই। তাহলে ব্রিজিং এর যদি দরকার না হয়, তাহলে এক্সিস্ট অ্যাজ এ মোনোমার, ডাইমার হিসেবে এক্সিস্ট করবে না, এক্সিস্ট অ্যাজ এ মোনোমার। ঠিক আছে, এক্সিস্ট অ্যাজ এ, ঠিক আছে। তাহলে কারা মনোমার হিসেবে থাকবে বুঝতে পারলে? হয়েছে? দেখো এবার হচ্ছে ব্রিজিং করতে গেলে, ডাইমারাইজ করতে গেলে, তাহলে অবশ্যই কি হবে, দুটো ইন্ডিভিজুয়াল মনোমার মলিকিউলকে কাছাকাছি আসতে হবে, তাই না? তাহলে ডাইমারাইজ করতে গেলে দুটো মনোমারকে কাছাকাছি আসতে হবে, নাহলে তো এই ডাইমারাইজটা হবে না। তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে কোন ফিজিক্যাল স্টেটে ডাইমারাইজ পসিবল, লিকুইড, সলিড, গ্যাসিয়াস? দেখো প্রথম কথা হচ্ছে গ্যাসিয়াস কি ডাইমারাইজ পসিবল? হ্যাঁ, কারণ গ্যাসিয়াস মলিকিউল যখন হয় তখন ইন্ডিভিজুয়াল মনোমার মলিকিউলগুলো এতটা সেপারেশন বেশি থাকে, ফলে তারা ক্লোজ অ্যাপ্রোচ করতে পারে না, তাই ব্রিজিংটা ওখানে কিন্তু পসিবল নয়। অন দ্য আদার হ্যান্ড লিকুইড এবং সলিড স্টেটে সবচেয়ে ভালো লিকুইডে ডাইমারাইজ হয়, সলিডে সবচেয়ে ভালো ডাইমারাইজ হয়। তার মানে ইন জেনারেল লিকুইড এবং সলিডে ডাইমারাইজ পসিবল, বাট গ্যাসিয়াস স্টেটে কিন্তু ডাইমারাইজ পসিবল নয়। ক্লিয়ার? তাহলে এটা আমরা নোট বি দিয়ে একটা জিনিস লিখব। লেখো যে ব্রিজ বন্ডিং occurs in liquid state and liquid state or solid state যেখানে সলিড স্টেটটাকে একটু স্টার মেরে রাখো, কারণ এইটাই সবচেয়ে প্রিডমিনেন্ট সলিড স্টেটের ইয়ে, সলিড স্টেট। আচ্ছা, পরের বার লিখবো ইন গ্যাসিয়াস স্টেট, as molecules are very far away, there will be no bridge bonding. There will be no bridge bonding. Gaseous state as molecules are very far away, তারা অনেক দূরে থাকছে, তাই জন্য তাদের ক্ষেত্রে ব্রিজ বন্ডিং এর কনসেপ্টটা নেই। ঠিক আছে? ওকে, এবার আমরা আলোচনা করবো স্ট্রাকচার এন্ড বন্ডিং। Al2Cl6, ঠিক আছে? আচ্ছা, Al2Cl6 এ, আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি এখানে। Al2Cl6 এ টোটাল এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা তো ব্রিজিং, এখানে কটা ইলেকট্রন ইনভলভ?
দেখো এই বন্ডটা এই বন্ডটা তো দুটো ইলেকট্রন ছিল, তাই না? যেটা তো এই নর্মাল যেটা এলসিএল বন্ড। এবার সেই এলসিএল এর লোন পেয়ারটা ডোনেট করেছে, তাহলে এই দুটো বন্ড তো বন্ডে দুটো ইলেকট্রন ছিল, প্লাস এই দুটো লোন পেয়ার যখন ডোনেট করেছে, ফলে কিন্তু তো টোটাল এইখানে এই টোটাল ব্রিজিং এ 4টে ইলেকট্রন রয়েছে। তারপরে এইখানে এইটা বলো বা এইটা বলো, এই বন্ডটা কিন্তু ব্রিজিং বন্ডটাতে কি আছে, 3টে সেন্টার আছে বাট 4টে ইলেকট্রন আছে, তাই না? তাহলে এইগুলো কিন্তু 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড। আচ্ছা, এবার দেখি স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। ছবিটা আগে প্রথমে আমি আঁকি। তারপরে Al2Cl6, তার ছবিটা হচ্ছে এরকম। ও ভুল হলো, এটা তো এটা ডটেড। ওকে, এই হচ্ছে Al2Cl6। এবার দেখো এই Al2Cl6 এর এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এইটা, এটা এই বক্সটা তোমরা দেবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে অ্যালুমিনিয়াম আর 4টে ক্লোরিন, এরা একটা প্লেনে আছে। আর দেখো এই অ্যালুমিনিয়াম আর এই দুটো ক্লোরিন, তারা কি আছে? হ্যাঁ, পারপেন্ডিকুলার না? প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে দুটো প্লেনে, তাহলে এটা প্ল্যানার মলিকুল নয়, তাহলে এটা দুটো প্লেনে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটো প্লেনে যদি এরকম থাকে, তাহলে এবার দেখো, তাহলে দেখো, আমরা এই বক্সটা দেখাবো না কারণ আমাদের এখানে অনেক কিছু লিখতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এইখানে আমরা এক একটা জিনিস বলবো আর একটা লিখবো। তাহলে কোনটা কোনটা এক প্লেনে আছে? এই অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম আর এই 4টে টার্মিনাল ক্লোরিন, এটা এক প্লেনে আছে তো? হ্যাঁ। তাহলে এখানে একটা একটা করে ছোট ছোট পয়েন্ট করে লেখো। লেখো দেয়ার আর 6 অ্যাটমস, দেয়ার আর 6 অ্যাটমস, ব্র্যাকেটের মধ্যে লেখো 2 অ্যালুমিনিয়াম অ্যান্ড 4 ক্লোরিন, 2 অ্যালুমিনিয়াম অ্যান্ড 4 ক্লোরিন, 2 অ্যালুমিনিয়াম অ্যান্ড 4 ক্লোরিন, ব্র্যাকেটে টার্মিনাল, বাট 4 টার্মিনাল ক্লোরিন লিখতে পারো। 4 টার্মিনাল ক্লোরিন, 2 অ্যালুমিনিয়াম অ্যান্ড 4 টার্মিনাল ক্লোরিন, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, in one plane, in one plane, in one plane, in one plane, and other two bridging chlorine and other two bridging chlorine, যেটা হচ্ছে ব্রিজিং এ যে দুটো আছে, other two bridging chlorine are perpendicular to it, perpendicular to it. Okay, perpendicular to it. ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যখন Al2Cl6 তার আগে Al2Cl3 ছিল, তখন অ্যালুমিনিয়ামের হাইব্রিডাইজেশন কি ছিল তাহলে? sp2, তাই তো? sp2 মানে কত অ্যাঙ্গেল? তাহলে এগুলো সবগুলো 120 ডিগ্রি করে, তাই তো? কিন্তু যখনই সে ব্রিজিং করে যাচ্ছে, তখন তারা এই অ্যাঙ্গেলগুলো কত করতে চাইছে? sp3 মানে 9 ডিগ্রি। তার মানে এই যে ব্রিজিং যখন রিং হয়ে গেল, তা রিং মানেই তারা ফ্লেক্সিবিলিটি কমে গেল। তার মানে এই অ্যাঙ্গেলগুলো 120 থেকে অনেকটাই কমে যাবে, সে 109-এর কাছাকাছি যেতে চাইছে।
তাহলে বন্ড অ্যাঙ্গেলগুলো, এই যে ভিতরের যে বন্ড অ্যাঙ্গেল ব্রিজিং সিএল অ্যালুমিনিয়াম সিএল, এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো কি হয়ে যাবে, ফোর মেম্বার রিং এর যে বন্ডগুলো, এই অ্যাঙ্গেলগুলো কমে যাবে না? তাহলে কমে যদি যায়, তাহলে এই দিকে যে দুটো হাইব্রিড অরবিটাল রয়েছে, sp3 হাইব্রিড অরবিটাল এই দুটো যে আছে, এই দুটো হাইব্রিড অরবিটালের মধ্যে এস ক্যারেক্টার কি হবে, একই হবে না? মানে এস ক্যারেক্টার কি ওই যা হয় 25% এস ক্যারেক্টার sp3 তে হয় সেটাই হবে, না তার থেকে কম বেশি হবে? বেন্ডস রুল কি বলে? বন্ড অ্যাঙ্গেল কমলে এস ক্যারেক্টার কি হয় বলো? হুম, বন্ড অ্যাঙ্গেল কমলে এস ক্যারেক্টার কমে। দেখো এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো আছে, এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি, তো নিয়ার অ্যাবাউট 90 ডিগ্রি যদি হয়, তাহলে কিন্তু এটা 120 হওয়ার কথা বা 109 হওয়ার কথা sp3 তে, তার থেকেও কমে যাচ্ছে। তো তার মানে কি বোঝায়, যে এস ক্যারেক্টার কিন্তু এই দুটো হাইব্রিড অরবিটালে কিন্তু কমে যাচ্ছে। বেনসুল তাই বলে না, এস ক্যারেক্টার যত কমবে বন্ড অ্যাঙ্গেল তত কমবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কমছে মানে এস ক্যারেক্টার কমছে। তাহলে এখানে সেকেন্ড এ দিয়ে লেখো, পয়েন্ট করে লেখো, লেখো ফরমেশন অফ ফোর মেম্বার রিং। এই যে ফোর মেম্বার যে রিং, ফোর মেম্বার রিং মানে কি, 4 9 36, তাই তো? 360 টোটাল, চারটে বাহু, তাহলে 90 ডিগ্রি মতো। তাহলে ফরমেশন অফ ফোর মেম্বার রিং উইল লিড টু ডিক্রিজ, উইল লিড টু ডিক্রিজ, উইল লিড টু ডিক্রিজ will lead to decrease in bond angle, decrease in bond angle, কি বন্ড অ্যাঙ্গেল, ডিক্রিজ ইন বন্ড অ্যাঙ্গেল। দেখো সিএল এল সিএল, হ্যাঁ, এই সিএল দুটো হচ্ছে ব্রিজিং, ঠিক আছে? কি লিখলে বলো, ফরমেশন অফ ফোর মেম্বার রিং উইল লিড টু ডিক্রিজ ইন বন্ড অ্যাঙ্গেল, বলে এটা লেখো সিএল এল সিএল, দ্যাট ইজ, দ্যাট ইজ there will be less percentage character, there will be less percentage character in bridge bonds, there will be less percentage character in bridge bond, there will be less percent of s character in bridge bond, bridge bonds, ঠিক আছে? তাহলে এই যে বন্ডগুলোতে, এই বন্ডগুলোতে এস ক্যারেক্টার কত, তাহলে লেস দ্যান 25%, তাই তো? এই দুটোতে এস হচ্ছে লেস দ্যান 25%। তাহলে এবার দেখো একটা হাইব্রিড অরবিটাল, এটা তো টোটালটা sp3, তাহলে এবার এই দুটোতে যদি এস ক্যারেক্টার কম হয়, তাহলে এই দুটোতে কি আছে এস ক্যারেক্টার, তাহলে সেটা কি গ্রেটার দ্যান 25%, তাই তো? ঠিক তো? তাহলে এইখানে অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান 25% যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, 90 ডিগ্রি, মানে তোমার 90 ডিগ্রি বলছি, মানে 109 ডিগ্রি থেকে বেশি হবে তো। হ্যাঁ, তাহলে এটা হয় মোটামুটি নিয়ার অ্যাবাউট 120 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখো, তার মানে এখানে এই 120টাকে যদি আমি থিটা থিটা টু বলি, আর এই 90 ডিগ্রিটাকে যদি থিটা ওয়ান বলি, তাহলে ফর এল সি এল থ্রি, থিটা ওয়ান আর থিটা টুর মধ্যে কে বড়, তাই না? তাহলে লেখো, ঠিক আছে, লিখে নিয়েছো? লিখেছো? আচ্ছা, হ্যাঁ, এবার যেখানে শেষ করেছিলে, যে ব্রিজ বন্ডস, ফুল স্টপ লেখো, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দিস, 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 percent is character in terminal bonds will increase, percent is character in terminal bonds will increase, percent is character in terminal bonds will increase
and bond angle will also increase. Bond angle will also increase. Bond angle will also increase. তাই তো? বলে নিচে লেখো থিটা 2 greater than থিটা 1। তার মানে অ্যাকচুয়ালি সিএল অ্যালুমিনিয়াম সিএল এর যে টার্মিনাল অ্যাঙ্গেল সেটা গ্রেটার দ্যান ব্রিজিং অ্যাঙ্গেল। তাই তো? ঠিক আছে? কোনটা কোনটা বলো? হ্যাঁ 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 হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট, মানে এরা চারজন মিলে হচ্ছে 360 ডিগ্রি হয়। তাহলে চারজন আছে মানে কি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, মানে চারটেকে, মানে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের সাইজটা অলমোস্ট সিমিলার, বুঝেছো? যার ফলে এদের অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে একটা, ধরো মনে করো এইরকম, তাহলে প্রত্যেকটাই 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? এবার যখনই সাইজের একটা সিমিলারিটি থাকবে না, ডিসিমিলার হবে, তখন তোমার অ্যাঙ্গেলটা ছোট যাবে। যেমন আমরা B2H6 যখন দেখবো, B2H6, তখন হাইড্রোজেন তো খুব ছোট, তাহলে এদের এদের ছবিটা এরকম হবে তখন। সেক্ষেত্রে হাইড্রোজেন যেহেতু বোরনের থেকে ছোট, তখন স্বাভাবিকভাবে কিরকম হবে? হাইড্রোজেন এরকম যদি থাকে এরকম হবে না? হাইড্রোজেন তো ছোট, তো ছোট হলে তো সে তো বড় বন্ড করতে পারবে না, বড় অ্যাঙ্গেল তো করতে পারবে না, তো এইরকম হবে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আলাদা হয়ে যাবে। সেখানে এটা যদি আমি থিটা 1, এটা যদি থিটা 2 বলি, তাহলে থিটা 1 গ্রেটার দ্যান, সরি থিটা 1 লেস দ্যান থিটা 2, বিএইচবিটা ছোট হবে, এরকম হবে। তো এটা আমি আসছি, বুঝতে পারছো? এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের সাইজের অলমোস্ট সিমিলারিটি থাকার জন্য তারা কি হবে, ওই চারটে বন্ড, ইন্টারনাল বন্ড যেটা আছে মোটামুটি তারা 90 ডিগ্রির কাছাকাছি হবে এক্ষেত্রে। এবার সেটা মলিকুল টু মলিকুল ভ্যারি করবে, সবার জন্য যে 90 ডিগ্রি হবে তা নয়। হয়েছে? লিখেছ? আচ্ছা, এবার দেখো, যখন ক্লোরিন যখন এরকম এই ডেটিভ বন্ডটা করেছিল, যখন এই যে আগের ছবিটা দেখো, আগের পেজে আমরা যে ছবিটা করেছি, সেখানে যে ডোনার, সে তো ইলেকট্রন ডোনেট করছে, তাহলে তার মাথায় কি চার্জ তৈরি হবে? ডেল প্লাস চার্জ তৈরি হবে না? আর যে অ্যাকসেপ্ট করছে তার মাথায় কি চার্জ তৈরি হবে? ডেল মাইনাস। তার মানে এই যে ডেটিভ বন্ড যেটা তৈরি হয়, এই যে ফলে যে ব্রিজিং যে বন্ডটা তৈরি হয়, এই ব্রিজ বন্ডটা কি পোলার না নন পোলার? পোলার। তাহলে এখান থেকে বলা হয় যে ব্রিজ বন্ডে তোমার যে পোলারিটিটা তৈরি হয়, যেহেতু এটা ফুললি একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে একজন, সেখানে ডেল প্লাস ডেল মাইনাস যেটা তৈরি হবে, এবার টার্মিনালে যে ডেল মাইনাস ডেল প্লাস ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি তৈরি হবে, সিএল তো ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানেও একটা ডেল প্লাস ডেল মাইনাস চার্জ তৈরি হবে। তাহলে কোন চার্জ সেপারেশনটা বেশি হবে? ব্রিজ। ব্রিজে যেহেতু পুরোপুরি একটা ইলেকট্রন পেয়ার একজনই ডোনেট করছে, কিন্তু এখানে তো তা না, এখানে তো সমযোজী বন্ধন, তো ডেটিভ বন্ড না। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছে, অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে এখানে পোলারিটিটা কম হবে। আর এখানে পোলারিটিটা ভীষণ বেশি হবে, কারণ এখানে ফ্লো অফ ইলেকট্রন একটা সাইড থেকে আরেকটা সাইডে হচ্ছে। তার ফলে বলা যায় যে ডেল প্লাস ডেল মাইনাস চার্জের যে সেপারেশন, সেটা সবসময় ব্রিজে বেশি হয় দেন টার্মিনাল। তাহলে পোলারিটি যদি কম্পেয়ার করি, তাহলে ব্রিজ বন্ড ইজ মোর পোলার দ্যান টার্মিনাল বন্ড। ওকে, তাহলে পরের পয়েন্ট লেখো। পরের পয়েন্ট লেখো, ম্যাগনিটিউড অফ ডেল প্লাস অ্যান্ড ডেল মাইনাস ইন ব্রিজ বন্ড, ম্যাগনিটিউড অফ ডেল প্লাস অ্যান্ড ডেল মাইনাস ইন ব্রিজ বন্ড, ম্যাগনিটিউড অফ ডেল প্লাস অ্যান্ড ডেল মাইনাস ইন ব্রিজ বন্ড, magnitude of del plus and del minus in bridge bond will be more than that of del plus and del minus, will be more than that of del plus and del minus, than that of magnitude of del plus and del minus in bridge bond will be more than that of del plus and del minus, than that of del plus and del minus, del plus and del minus created in terminal bond, created in terminal bond, created in terminal bonds। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটা ইলেকট্রোনেগেটিভিটি জাস্ট, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য যেটা আসবে, সেখানে অ্যালুমিনিয়ামও যতটা ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন তার থেকে একটু বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ,
তো ইলেকট্রনিক ডিফারেন্সের জন্য ওখানে পোলারিটিটা আসবে, কিন্তু এখানে তো একটা শিফটমেন্ট অফ পুরোপুরি একটা ইলেকট্রন পেয়ার একটা অ্যাটম থেকে শিফট করছে না, যার ফলে এখানে পজিটিভ নেগেটিভ চার্জের সেপারেশনটা অনেক বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, দেখেছো? পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট দেখো, চার 4 মেম্বার যে রিংটা তৈরি হচ্ছে, সেই রিংটা তৈরি হওয়ার ফলে রিং এর স্ট্রেন বাড়ছে না কমছে? বাড়ছে অ্যাঙ্গুলার স্ট্রেন, কারণ আগে তো ও যদি ফ্রি থাকতো তাহলে 120 ডিগ্রি থাকতো, কিন্তু ব্রিজ করার ফলে তোর বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে না, তাহলে তো স্ট্রেন বেড়ে যাচ্ছে। তাহলে লেখো 4 মেম্বার রিং, আবার স্টেরিক ক্রাউডিংও বাড়ছে। তাহলে 4 মেম্বার রিং ফর্মড ডিউ টু ব্রিজ বন্ডিং, 4 member ring formed due to bridge bonding, 4 member ring formed due to bridge bonding, 4 member ring formed due to bridge bonding, 4 member ring formed due to bridge bonding is having high ring strain, high ring strain, high ring strain, and more steric crowding, high ring strain and more steric crowding, high ring strain and more steric crowding। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এই ব্রিজ বন্ড হওয়ার ফলে দুটো জিনিস বেড়ে যাচ্ছে, একটা হচ্ছে, দুটো জিনিসই হচ্ছে যে রিং স্ট্রেনটা বেড়ে যাচ্ছে আর স্টেরিক ক্রাউডিংটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা এটা সিস্টেমকে আনস্টেবল করছে না স্টেবল করছে? আনস্টেবল করছে। তাহলে এবার ভাবো যে সে অক্টেট ফুলফিল করতে গিয়ে এদিক থেকে কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে। একদিক থেকে তার স্টেবিলিটি আসছে, তার অক্টেটটা ফুলফিল হচ্ছে, এদিক থেকে সে স্টেবল হচ্ছে, কিন্তু অন্যদিকে তার কিন্তু রিং স্ট্রেন এবং অ্যাঙ্গুলার স্ট্রেন, সরি স্টেরিক ক্রাউডিং দুটো কিন্তু বাড়ছে, এবং এটা কিন্তু সিস্টেমকে আনফেভারেবল করে দিচ্ছে। তাহলে যদি বলা হয় যে ব্রিজ বন্ড তুমি করতে চাও, কিন্তু ব্রিজ বন্ড আমি করব, কিন্তু এই অ্যাঙ্গেল স্ট্রেন বা স্টেরিক ক্রাউডিংটা কম করতে চাই, তাহলে আমি কি করতে পারি? কোন ধরনের মলিকিউল এখানে ফেভারেবল ব্রিজ বন্ডিং এর জন্য? যাদের ক্ষেত্রে অ্যাঙ্গুলার স্ট্রেনটা কম হবে আফটার ব্রিজিং, বা স্টেরিক ক্রাউডিংটা কম হবে, এইরকম কেসে। তো তাহলে সেক্ষেত্রে সেটা যদি করতে হয়, তাহলে আমাকে কি ধরনের মলিকিউল চুজ করতে হবে? সাইজে সাইজে বড় হলে তো স্টেরিক ক্রাউডিং বেড়ে যাবে টার্মিনাল অ্যাটমের। দেখো, আবার কি করতে হবে? অ্যাঙ্গুলার স্ট্রেন কমাতে গেলে এই যে এল সিএল এল সিএল, এই যে বন্ডটা যে 90 ডিগ্রি হচ্ছে, এইটা বাড়াতে হবে, তাই তো? অ্যাঙ্গুলার স্ট্রেন কমাতে গেলে বাড়াতে হবে তো, মানে এই যে θ1 যেটা তুমি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, এই θ1টা বাড়াতে হবে। আচ্ছা, θ1 বাড়াতে গেলে তাহলে অ্যাঙ্গুলার স্ট্রেন কমে যাবে, তাহলে সিস্টেম স্টেবল হবে। আর এই ক্লোরিন বা এই যে এইখানে যে এলিমেন্টটা, ব্রিজিং এলিমেন্টটা আছে, এটা যদি খুব বড় হয়ে যায় তাহলে স্টেরিক ক্রাউডিং বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার কি নিতে হবে? ছোট অ্যাটম নিতে হবে, তাই তো? তাহলে ছোট অ্যাটম যদি নিতে হয় তাহলে দেখো দুটো ফায়দা। দেখো, ছোট অ্যাটম যদি নিতে হয় তাহলে আমরা একটু আগে B2H6 দেখালাম, এইখানে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে না? ছোট অ্যাটম যদি হয় অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল বাড়ছে, তাহলে অ্যাঙ্গুলার স্ট্রেনটা ঠিক থাকবে। মানে আমার তো অ্যালুমিনিয়াম বা বোরন যাই থাকলাম, আমার sp3 যদি হতে হয় তাহলে তো 109 ডিগ্রি হতে হবে, তাই না? এবার তার থেকে কম যদি হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে তো স্ট্রেন। এবার 90 ডিগ্রি হচ্ছে, এবার যদি আমি যত ছোট নেব তত অ্যাঙ্গেলটা বাড়বে, তাহলে টেন্স টু 109 ডিগ্রি চলে যাবে, তাহলে সিস্টেমের অ্যাঙ্গুলার স্ট্রেনটা কমে যাবে। এইবার তাহলে কি হচ্ছে, এখানে ছোট এলিমেন্ট নিতে হবে প্রথম কথা, তাহলে এই বন্ডের অ্যাঙ্গেলটা বাড়বে এবং সেটা 109-এর কাছাকাছি যাবে। আবার অন্যদিকে এই ছোট এলিমেন্ট নেওয়ার সুবিধা হচ্ছে স্টেরিক ক্রাউডিং, স্টেরিক ক্রাউডিংটা অত বেশি হবে না। কিন্তু যদি আমি LBr3 নিই, এখানে যদি ব্রোমিন থাকতো, হ্যাঁ, তাহলে এইখানে এত বড় একটা এলিমেন্ট, এরা কি করতো, এইখানে একটা হিউজ একটা রিপালশন ক্রিয়েট করতো, তার ফলে এই যে 4 মেম্বার রিংটা ভীষণভাবে আনস্টেবল হয়ে যেত। বুঝতে পেরেছ? এই 4 মেম্বার রিংটা ভীষণ আনস্টেবল হয়ে যেত। তাই জন্য বলা হয় LBr3 কি ডাইমেরাইজ করতে চাইবে? হ্যাঁ, এটা আমরা পরে আসছি, করতে প্রথমত করতে চাইবে না, তাই না? তো এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে তারপরে যত বাল্কি হয়ে যাবে যে টার্মিনাল অ্যাটমটা, তত কি হবে কি না, স্টেরিক ক্রাউডিং এবং অ্যাঙ্গুলার স্ট্রেনটা বেড়ে যাবে। তাই জন্য সবসময় চুজ করতে হবে কি, কম্পারেটিভলি কি স্মলার, বা এখানে
যে ব্রিজিং যেটা হচ্ছে তার সঙ্গে এই যে অ্যালুমিনিয়াম বা এই যে এলিমেন্টটা সেন্ট্রাল এলিমেন্ট, এদের সাইজের মধ্যে যেন পার্থক্যটা খুব বেশি না হয়ে যায়। এমন যদি হয়ে যায় যে এই যে অ্যালুমিনিয়ামের জায়গায় এমন একটা এলিমেন্ট নিলাম সেটা খুব ছোট, আবার এটা খুব বড়, তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাবে। তাহলে সবসময় চুজ করতে হবে এমন যেটা হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট আর টার্মিনাল এলিমেন্ট, সাইড এলিমেন্ট, তাদের সাইজটা মোটামুটি কম্পারেবল হতে হবে, তাহলে সবচেয়ে ভালো হবে। যেমন অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, তাদের সাইজটা মোটামুটি কম্পারেবল, ওই জন্য ভালোভাবে ব্রিজ বন্ডটা করতে পেরেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবার তাহলে লেখো, কি লিখেছো বলো? স্টেরিক ক্রাউডিং, তাই তো, ফুল স্টপ। সো ফর সাচ রিং, সো ফর সাচ রিং, so for such ring to exist, so for such ring to exist, comma size of atoms, size of atoms must be similar, size of atom must be কি হতে হবে? সিমিলার হতে হবে না? টার্মিনাল এবং সাইড অ্যাটম সিমিলার হতে হবে। এবার যত ডিফারেন্স তৈরি হবে সাইজে, তত কি তৈরি হবে? স্টেরিক ক্রাউডিং এবং রিং স্ট্রেন বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, তারপরে ফুলস্টপ লেখো, ইফ difference in size is more, if difference in size is more, if difference in size is more, then there will be high ring strain, and there will be high ring strain, and 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 molecule and more, then there will be high ring strain and molecule will be unstable, ঠিক আছে? will be unstable, molecule will be unstable, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার পরের পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমাকে কি করতে হচ্ছে না, কম্পারেবল সাইজ একটা নিতে হবে। আচ্ছা, যদি কোনো কারণে সাইড অ্যাটম আর টার্মিনাল অ্যাটমের মধ্যে সাইজের খুব পার্থক্য হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ব্রিজিং কি পসিবল সেক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে এক্সিস্ট করবে? তারা কি হিসেবে এক্সিস্ট করবে? তারা মনোমার হিসেবে এক্সিস্ট করবে। ভেরি গুড। দেখো, ইফ দেয়ার, পরের পয়েন্ট দেখো, ইফ দেয়ার ইজ হাই স্টেরিক ক্রাউডিং, if there is high steric crowding, if there is high steric crowding, if there is high steric crowding in monomer, high steric crowding in monomer, then there will be no bridge bonding, then there will be no bridge bonding, there will be no bridge bonding. যদি এইটা হয় তাহলে কিন্তু ব্রিজ বন্ডিংটা আনফেভারেবল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার এক্সাম্পল কি হবে এরকম একটা জিনিসের যেখানে হাই স্টেরিক ক্রাউডিং আছে? যেমন ধরো BBr3, দেখো BBr3-তে প্রথমত দেখো যে ব্যাক বন্ডিং আছে না নেই? আচ্ছা, এখানে ভ্যাকেন্সি তো আছে, তাই না? বোরনে একই তো। তাহলে এটা এটা কোন অরবিটাল? 2p। আচ্ছা, এখানে ব্রোমিনে যে লোন পেয়ারটা আছে এটা কোন অরবিটাল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, 2p, 3p, 4p, তাহলে 4p। তাহলে এখানে যদি এটা ব্যাক বন্ড করতে হয় তাহলে ওভারল্যাপটা কিসের হবে? 4p, 2p, ইজ ইট পসিবল? তাহলে এখানে ব্যাক বন্ডিং হবে না, তাহলে ব্যাক বন্ডিং হচ্ছে না, নো ব্যাক বন্ডিং। নো ব্যাক। আচ্ছা, এবার দেখো তাহলে ব্রিজিং কি হবে? দেখো, ব্রিজিং যদি হতে হয় তাহলে কি বলছে
যে প্রথমত হচ্ছে সবকটা ক্রাইটেরিয়া, কোভ্যালেন্ট কম্পাউন্ড, অবশ্যই কোভ্যালেন্ট কম্পাউন্ড। তারপর বলো, ভ্যাকেন্সি আছে, আছে, ব্যাক বন্ডিং হবে, হ্যাঁ, ইলেকট্রন এফিসিয়েন্সি আছে, ব্যাক বন্ডিং হচ্ছে না, তিনটে খেটে গেল। এইবার তাহলে তিনটে যদি খেটে যায় তাহলে কি হবে, ব্যাক, তাহলে একেবারে ব্রিজ বন্ডিং হওয়ার জন্য ঠিক আছে। কিন্তু ব্রিজ বন্ডিং এর লাস্টে আমরা কি আলোচনা করে পেলাম, স্টেরিক ক্রাউডিং এবং রিং স্ট্রেন। তার মানে এবার এই দুটো জিনিস একটা ইম্পর্টেন্ট। এবার তার জন্য কি চেক করতে হবে, তার জন্য চেক করতে হবে রিলেটিভ সাইজ। এখানে ব্রোমিন কি ধরনের সাইজ, লার্জ, তাই তো। আর এই বোরনটা কি ধরনের সাইজ, হ্যাঁ, বোরন হচ্ছে স্মল। তাহলে ডিফারেন্স সাইজে ডিফারেন্সটা অনেক হয়ে যাচ্ছে না, তাই তো। নট অনলি লার্জ, ভেরি লার্জ। তাহলে ভেরি লার্জ এবং স্মল যদি হয়, তাহলে এখান থেকে যদি ব্রিজিং হয়, যদি আমি ধরি ব্রিজিং হয়েছে, তাহলে এই যে ব্রিজটা হবে, এই ব্রিজটা কি স্টেবল ব্রিজ হবে, রিংটা কি স্টেবল হবে? হ্যাঁ, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই রিংটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে হাই রিং স্ট্রেন্থ তৈরি হবে, হাই রিং স্ট্রেন্থ তৈরি হবে। তারপর এটা কি হবে, আনস্টেবল, আনস্টেবল, তাহলে নো ব্রিজ বন্ড। তাহলে এই কম্পাউন্ডটার ব্যাক বন্ড হচ্ছে না, ব্রিজ বন্ড কি হচ্ছে, তাই তো। তাহলে কি হচ্ছে, এখানে ব্রিজও হচ্ছে না, ব্যাকও হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হাই স্টেরিক ক্রাউডিংটাও লিখে রাখো, হাই স্টেরিক ক্রাউডিং, কারণ হাই সাইজ বড়, হাই স্টেরিক, হাই স্টেরিক ক্রাউডিং আছে, হাই রিং স্ট্রেন আছে, এই দুই কারণে সিস্টেম আনস্টেবল। তাহলে এখানে যদিও তিনটে পয়েন্ট এখানে খেটে যাচ্ছে, তারপরেও কিন্তু ব্রিজ বন্ড করতে চাইবে না, কারণ তার ক্ষেত্রে এরকম রিং স্ট্রেন আছে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি কয়েকটা কোশ্চেন এখানে আলোচনা করি। প্রথমে আমি কটা মলিকিউল লিখবো, তারপর এদিকে লিখবো আমি ব্যাক বন্ড, তারপর লিখবো আমি ব্রিজ বন্ড। আচ্ছা, ব্যাক বন্ড ব্রিজ বন্ড যে জিনিসটা, তা দেখো, ধরো BF3 বললাম, তাহলে BF3-তে কোনটা হবে, ব্যাক বন্ড হবে কি হবে না? হবে। কত, কি কি ব্যাক বন্ড হবে, কোন অরবিটাল কোন অরবিটাল, 2p 2p। আচ্ছা, তাহলে ব্যাক বন্ড যদি হয় ব্রিজ বন্ড হবে, আমরা ক্রাইটেরিয়াতে বলেছি ব্যাক বন্ড হলে ব্রিজ বন্ড আর হবে না। আচ্ছা, BCl3, কোন কোন অরবিটাল, ব্রিজ বন্ড। আচ্ছা, BBr3, BBr3-তে যদি ব্যাক বন্ড করতে হতো তাহলে কি কি হতো, 4p 2p। ইজ ইট পসিবল? তাহলে এটা হবে। আচ্ছা, ব্রিজ বন্ড তাহলে হবে কি, তাহলে আমরা এটা একটু আলোচনা করলাম। কারণ কি, সাইজ অফ ron is very very greater than size is bromine greater than boron, তাই তো। এই কারণে তো হচ্ছে না। আমরা কি বলেছি, মোটামুটি সিমিলার হতে হবে, সাইজটা কম্পারেবল হতে হবে। আচ্ছা, BI3, এটা তো হবে না, 5p2p হয়ে যাচ্ছে, এটা হবে না, কারণ I ভেরি ভেরি লার্জার দেন, ঠিক তো, একই একই এক্সপ্লেনেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো AlCl3, AlCl3 কি হবে? আচ্ছা, ব্যাক যদি হতে হতো তাহলে কি হতো, কোন কোন অরবিটাল ইনকাম, 3p 3p, 3p 3p কি হয় ব্যাক বন্ড, কারণ এখানে এখানে এর 3p আছে আর অ্যালুমিনিয়ামেরও 3p আছে ব্র্যাকেট, 3p 3p হতো, কিন্তু 3p 3p হয় না। তাহলে এবার দেখো ব্যাক বন্ডিং হলো না, তাহলে ব্রিজ বন্ডিং। আচ্ছা, এবার হচ্ছে AlBr3, 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 AlBr3 কি হবে, ব্যাক বন্ডিং, কারণ কি কি অরবিটাল হয়ে যাচ্ছে, কি কি অরবিটাল হয়ে যাচ্ছে, 3p আর 4p না, হবে। আচ্ছা, এবার তাহলে এইটা হবে ব্রিজ বন্ড। হ্যাঁ, এটা দেখো
হবে, কিন্তু এটা আমরা লিখবো কন্ডিশনাল, এটা আমরা পরে আলোচনা করবো। কন্ডিশনাল, নির্দিষ্ট কন্ডিশনে হবে, কারণ দেখো ব্রোমিন সাইজে বড়, অ্যালুমিনিয়ামটা আর ব্রোমিনের মধ্যে সাইজের বিশাল পার্থক্য নেই, কিন্তু তাহলেও ব্রোমিন কিন্তু বড়। তাহলে এইখানে কিন্তু দুটো রকম অনেক অনেক রকম ভাববে, ব্রোমিন তো খুব বড়, তাহলে হবে না। আবার কেউ বলবে না অ্যালুমিনিয়াম তো, সেটাও তো থার্ড পিরিয়ড এলিমেন্ট, তাহলে অ্যালুমিনিয়ামের সাইজ তো বড়, তাহলে মোটামুটি কাছাকাছি যাচ্ছে, তাহলে হতে পারে। তাহলে এখানে অনেক কনফিউজ হয়ে যেতে পারে। ওই জন্য এখানে আমরা হবে, কিন্তু এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, মানে এখানে একটা অপটিমাম ব্যাপারটা আবার আছে আর কি, আমরা পরে ডিসকাস করছি। আচ্ছা, ব্র্যাকেটে লিখে রাখো কন্ডিশন। আচ্ছা, এইবার দেখো এল I3 কি হবে? এটা হবে না। আর এটাও দেখো সাইজটা অনেকটাই পার্থক্য হয়ে যাচ্ছে, তাহলে এখন আমরা কনক্লুড করে দিতে পারি যে হবে না। কিন্তু এই জায়গাটায় অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়াম কি আছে 3p, আর ব্রোমিন আছে 4p, তাহলে অ্যাকচুয়ালি এটা থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা ফোর্থ পিরিয়ড এলিমেন্ট। তাহলে এবার দেখো ব্রোমিনটা আবার ইলেকট্রোনেগেটিভ, তাহলে সাইজটা একটু কমে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম আর ব্রোমিনের মধ্যে সাইজের বিশাল পার্থক্য নেই। কিন্তু তবুও ব্রোমিন যেহেতু লার্জ, অনেকে লার্জটা দেখে অনেকে না বলতে পারে, আবার অনেকে বলতে পারে না কম্পারেবল সাইজ তো মোটামুটি, তাহলে হবে। তাই জন্য এখানে এখানে একটা মানে সমস্যা হতে পারে আর কি, অনেকে হবে না বলতে পারে, অনেকে হবে বলতে পারে। তাই জন্য এটাকে আমি টিক দিয়ে এটাকে কন্ডিশনাল বললাম, এটা আমরা পরে আলোচনা করবো। কিন্তু এইটার ক্ষেত্রে তুমি স্ট্রিক্টলি বলতেই পারছো আয়োডিন অনেক বড় অ্যালুমিনিয়ামের থেকে, তাহলে এটা হবে না। বুঝতে পেরেছো যেখানে যে সমস্যা হতে পারে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কিছু জিনিস দিয়ে চেক করলাম কোথায় ব্যাক বন্ডিং হবে আর কোথায় ব্যাক বন্ডিং হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে, এবার আমরা তাহলে এতক্ষণ আলোচনা করলাম থ্রি সেন্টার্ড 4 ইলেকট্রন বন্ড। এবার আমরা আলোচনা করব থ্রি সেন্টার্ড 2 ইলেকট্রন ব্রিজ বন্ড। ঠিক আছে, আচ্ছা থ্রি সেন্টার 2 ইলেকট্রন ব্রিজ বন্ডের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু আলোচনা করে নেব, যেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স, আচ্ছা ড্রাইভিং ফোর্সটা কি, কেন মানে এই ব্রিজ বন্ডটা কেন হবে সেটা তো আমাকে বুঝতে হবে আগে। কেন ব্রিজ বন্ড করতে যাবে সে, ড্রাইভিং ফোর্সটা কি, সমস্যাটা কি ছিল তাদের, বলো একদম ফান্ডামেন্টাল প্রবলেমটা কোথায়। অক্টেট ইনকমপ্লিট ছিল, ব্যাক বন্ডিং হোক আর ব্রিজ বন্ডিং হোক, প্রিলিমিনারি যে প্রবলেম সেটা হচ্ছে যে ডেফিসিয়েন্সি বা ইনকমপ্লিট অক্টেট। এই ইনকমপ্লিট অক্টেটটাকে কমপ্লিট করার জন্য কেউ কেউ ব্যাক বন্ডিং এ যাবে, কেউ কেউ ব্রিজ বন্ডিং এ যাবে। এবার ব্যাক বন্ডিংটা আমরা আগে পড়ে ফেলেছি, এবার ব্রিজ বন্ডিংটা কারা করতে পারে সেই জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। এবার ব্রিজ বন্ডিং এর মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে থ্রি সেন্টার 4 ইলেকট্রন, সেটা আমরা জাস্ট ডিসকাস করলাম। আর এবার আমরা আলোচনা করবো থ্রি সেন্টার 2 ইলেকট্রন। তো এটাও সেই ব্রিজ বন্ডিং এর মধ্যেই, যেহেতু তাহলে যে প্রিলিমিনারি যে প্রবলেমটা, সেই প্রবলেম সবার ক্ষেত্রে একই। তাহলে এটা কেন করছে, ড্রাইভিং ফোর্সটা কি, ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টু কমপ্লিট দি অক্টেট। ঠিক আছে, বা পার্শিয়াল কমপ্লিশন অফ অক্টেট, এটাই ড্রাইভিং ফোর্স। যেহেতু তার কমপ্লিট নেই, তাহলে কি বলবো, পার্শিয়াল কমপ্লিট আছে, পার্শিয়াল কমপ্লিশন অফ অক্টেট। সেই কারণেই সে থ্রি সেন্টার 2 ইলেকট্রন বা ব্রিজ বন্ড করতে চাইবে। আচ্ছা, এটা তাহলে এটা হয়ে গেল ড্রাইভিং ফোর্স। আচ্ছা নেক্সট আমরা আলোচনা করব, আচ্ছা থ্রি সেন্টার 2 ইলেকট্রন বন্ড ক্ষেত্রে সাইড অ্যাটমের লোন পেয়ার থাকতে হবে না থাকতে হবে না, থাকবে না। তাহলে থ্রি সেন্টার 2 ইলেকট্রন বন্ডের ক্ষেত্রে সাইড অ্যাটম ডু নট হ্যাভ কি এনি লোন পেয়ার। লোন পেয়ার, ওকে। আচ্ছা, এবার তৃতীয় পয়েন্টটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশনস ফর ব্রিজ বন্ড। কন্ডিশনস ফর ব্রিজ বন্ডিং এ 1 নম্বরে আমরা বলবো কি হতে হবে, কোনো ব্যাক বন্ডিং থাকা চলবে,
তাহলে নো ব্যাক বন্ডিং, যেটা আমরা আগেও বলেছি। আচ্ছা, আর স্টেরিক ক্রাউডিং থাকা চলবে মনোমারে? এই যে একটু আগে দেখলাম BBR3-তে মনোমারে কি ছিল? স্টেরিক ক্রাউডিং। তাহলে মনোমারে যদি স্টেরিক ক্রাউডিং থাকে তাহলে সে কি ব্রিজিং এ যেতে পারবে? যেতে পারবে না। তাহলে নো স্টেরিক ক্রাউডিং ইন মনোমার। ঠিক আছে, এইটা ছিল তাহলে কন্ডিশন। ওকে। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি 3 সেন্টার 2 ইলেকট্রন ব্রিজ বন্ড। তাহলে এখানে আমাদের এক্সাম্পল পাল্টে যাবে, এখানে আর AlCl3 হবে না, এখানে আমরা এক্সাম্পল হিসেবে নেব যাদের ক্ষেত্রে লোন পেয়ার নেই। এমন এক্সাম্পল হচ্ছে BH3। তাহলে BH3 যদি নিই, তাহলে দেখো সেখানে বোরন, বোরন মানে কি 2s2। তাহলে এবার যদি এটাকে এক্সাইটেড স্টেটে বলি তাহলে সেটা কি দাঁড়ায়? 2s এ একটা ইলেকট্রন জাম্প করে চলে যাবে, তাহলে 2p হবে। ঠিক আছে, তাহলে এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হলো? 3টে। তাহলে কি হবে? sp2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি এর ছবি আঁকা হয় তাহলে দেখো এটা এইরকম sp2 মানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এইটা কি আছে? ভ্যাকেন্ট 2p, তাই তো? ভ্যাকেন্ট 2pটা কিরকম আছে? pz তো, তাহলে এটা এটা হচ্ছে মনোমার, তাই তো? তাহলে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনের সঙ্গে এই যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হবে এইভাবে। তাহলে টোটাল হয়ে গেল হাইড্রোজেনের 3টে আর বোরনের 3টে। তাহলে টোটাল হয়ে গেল কটা? টোটাল হয়ে গেল 6 ইলেকট্রন। তাহলে লেস দ্যান 8 ইলেকট্রন। তাহলে এটা কি আছে? ইনকমপ্লিট অর্বিট আছে না? পার্শিয়াল কমপ্লিশন আছে, হ্যাঁ? ওকে, তাহলে পার্শিয়াল কমপ্লিশন, পার্শিয়াল কমপ্লিশন আছে মানে সে প্রথম পয়েন্টটা এ করলো, স্যাটিসফাই করলো। আচ্ছা, এবার নেক্সট কি দেখতে হবে আমাকে? নেক্সট কি দেখতে হবে? দেখতে হবে যে এখানে ভ্যাকেন্ট অরবিটালটা আছে কি 2p, আর হাইড্রোজেনে লোন পেয়ার আছে? নো লোন পেয়ার। তাহলে এখানে কি ব্যাক বন্ডিং হবে? তাহলে নো ব্যাক বন্ডিং। তাহলে নো ব্যাক বন্ডিং যদি হয় তাহলে এখানে এই পয়েন্টটাও, এই যে নো ব্যাক বন্ডিং যে পয়েন্টটা লিখেছি সেটাও স্যাটিসফাই করলো। ওকে, এবার থার্ড পয়েন্ট কি দেখতে হবে? স্টেরিক ক্রাউডিং আছে কিনা মনোমারে। আচ্ছা, সাইজ, আচ্ছা এখানে নো ব্যাক বন্ডিং লিখে দাও। আচ্ছা, এর সাইজের অর্ডারটা কি আছে? সাইজটা দেখো, বোরনটাও খুব ছোট, হাইড্রোজেনটাও খুব ছোট। তাহলে বোরন আর হাইড্রোজেনের সাইজের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাহলে সাইজের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে স্টেরিক ক্রাউডিং কেমন হবে? বা নো স্টেরিক ক্রাউডিং। তাহলে থার্ড পয়েন্টটাও মিলে গেল। তাহলে এই যে 3টে পয়েন্ট মিললো, প্রথমত কি? প্রথমত হচ্ছে পার্শিয়াল কমপ্লিশন মানে সেক্সটেড অবস্থায় আছে, দ্বিতীয়ত নো ব্যাক বন্ডিং, আর তৃতীয়ত নো স্টেরিক ক্রাউডিং। এই সবগুলো যদি মিলে যায় তাহলে আলটিমেটলি ইট উইল আন্ডারগো ব্রিজ বন্ডিং, তাই না? ব্রিজ বন্ডিং, ইট উইল আন্ডারগো ব্রিজ বন্ডিং। ওকে, কিন্তু এটা AlCl3 থেকে একটু ডিফারেন্ট ওয়েতে হবে, কারণ ওখানে লোন পেয়ার ছিল, এখানে লোন পেয়ার নেই। তার মানে AlCl3ও ডাইমারাইজ করেছে, এটাও ডাইমারাইজ করছে, কিন্তু AlCl3-তে ক্লোরিনের লোন পেয়ার ছিল কিন্তু হাইড্রোজেনের লোন পেয়ার নেই। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, লোন পেয়ার যদি না থাকে তাহলে ওই ডেটিভ বন্ডটা করবে কি করে? ঠিক না? যেটা ক্লোরিন লোন পেয়ার দিয়ে ডেটিভ বন্ডটা করছিল, এক্ষেত্রে কিভাবে সম্ভব? দেখো আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, দেখিয়ে।
এই হচ্ছে BH3 মলিকিউল। এবার এই BH3 প্রত্যেকটা বোরনে একটা করে 2p অরবিটাল ভ্যাকেন্ট আছে। এবার দেখো এই প্রত্যেকটা BH3 মলিকিউলে দেখো এই যে BH বন্ড এক একটা, এই BH বন্ডে একটা করে ইলেকট্রন পেয়ার আছে তো, তাই না? একটা করে ইলেকট্রন পেয়ার আছে। এখানে যে ডেটিভ বন্ডটা হয়, এই ডেটিভ বন্ডটা নর্মালি আগেরটার ক্ষেত্রে কি ছিল, এরকম এলিমেন্টের এরকম লোন পেয়ার ছিল, এরকম ভাবে টেনে দিয়েছিলাম, কিন্তু এখানে তো সেই জিনিসটা নেই। তাহলে এখানে লোন পেয়ারটা নেই, তাহলে তবুও কেন ডেটিভ বন্ড বা ব্রিজিং বন্ডটা হবে? সেটা হচ্ছে এই যে তুমি ইলেকট্রন পেয়ারটা দেখতে পাচ্ছ সিগমা বন্ড, এই সিগমা বন্ডের থ্রু দিয়েই এই ব্রিজিংটা হয়, এইটাও এই থ্রু দিয়েই এইখানে হয়। ওকে, যদি এইটা এরকম হয় তার মানে এই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রন পেয়ারটা এ কি করতে পারে, এ ইজিলি এখান থেকে এখানে শিফট করতে পারে, ফলে এইরকম একটা পার্শিয়াল স্ট্রাকচার তৈরি হয়, যেটা হচ্ছে মানে এইরকম টাইপের। হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা, আর এখানে হাইড্রোজেন, 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 এইটা জাস্ট সদ্য তৈরি হলো, আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। আলটিমেটলি সেটা কি হবে, আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে ডি এইচ, ডি এইচ, ই, এটা হচ্ছে এইচ, 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 এইচ। ঠিক আছে? তাহলে এইটা যে এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে কটা ইলেকট্রন আছে টোটাল? কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। কারণ এটা অ্যাকচুয়ালি 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। আচ্ছা, দেখো, যখন BH3 মলিকিউলটা ছিল তখন এর হাইব্রিডাইজেশনটা কত ছিল? sp2। এখন আফটার দিস এর হাইব্রিডাইজেশন কত? তাহলে এটাও sp3। আচ্ছা, এই হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনটা কোন অরবিটাল ইউজ করেছে? এস, মানে ঠিক আছে। তাহলে এবার দেখো, তার মানে অ্যাকচুয়ালি এখানে হাইব্রিডাইজেশনটা sp2 থেকে কিসে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, sp3। তার মানে এখানে রিহাইব্রিডাইজেশন হয়েছে, তার মানে রিহাইব্রিডাইজড টু sp3। ওকে, রিহাইব্রিডাইজড টু sp3। তাহলে এই যে ব্রিজ বন্ডটা যেটা তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে? মুভমেন্ট অফ কি, সিগমা বন্ড ইলেকট্রন ডেন্সিটি না? দিস টাইপ অফ bridge bond is formed by movement of sigma electron density, movement of sigma electron density. Next, in dimer, the boron atoms are sp3 hybridized। এই দুটো জিনিস আছে। ঠিক আছে? দেখো, এটা কি B2H6 এর স্ট্রাকচার আমি আবার ড্র করলাম। আচ্ছা, যেখানে এই হাইড্রোজেনগুলো কি টার্মিনাল, ঠিক আছে, আর এটা কি ব্রিজ।
দেখো যখন ব্রিজ বন্ডটা হচ্ছে, ঠিক আছে, তখন দেখো অ্যাকচুয়ালি এই যে ব্রিজ, পুরো ব্রিজটাতে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন তো। পুরো ব্রিজ বন্ডটাতে দুটো ইলেকট্রন আছে। তাহলে পুরো ব্রিজ বন্ডটাতে দুটো ইলেকট্রন থাকে। এই দুটো ইলেকট্রন কি করে, কি হয় না, এই যে বন্ডটা আর এই বন্ড, এই দুটো বন্ডই যেহেতু একই রকম এনভায়রনমেন্টের, ফলে কি হয় জানো তো, এইখানে এই দুটো ইলেকট্রন একবার এদিকে যায় একবার এদিকে যায়। যখন এদিকে থাকে তখন দুটো ইলেকট্রন এখানে থাকলো, আবার পরক্ষণে কি হয় না, ওটা আবার এদিকে চলে আসে যখন, তাহলে এদিকটা মুছে দিতে হবে। এরকম ভাবে ডিউ মানে এক্সচেঞ্জ করে, একবার এটা একবার ওটা, একবার এদিকে একবার ওদিকে। সিমিলারলি এদিকটাও একবার এখানে থাকে, আবার পরক্ষণে এইখানে থাকে। ঠিক আছে, তো এইটা যদি চলতে হয় তখন এখানেও কি হচ্ছে, এখানেও এটা ইন্টারচেঞ্জ করছে একটা একটা বন্ড থেকে আর একটা বন্ডে। তো দেখো একটা পার্টিকুলার টাইমে যখন তুমি এরকম হবে যে দুটো এরকম হতে পারে যে দুটো ইলেকট্রন, এইখানে দুটো ইলেকট্রন এইখানে দুটো ইলেকট্রন, দুটোই একই দিকে চলে এসেছে। তাহলে এখন যদি এই সিচুয়েশনটা তুমি দেখো, তাহলে দেখো এটা যেহেতু এক্সচেঞ্জ করছে, তাহলে এই যে ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা অনবরত এক্সচেঞ্জ করছে। এবার একটা পার্টিকুলার টাইমে মনে করো যে এই দুটো মানে চারটে ইলেকট্রনই একটা বোরনের দিকে চলে এলো, তাহলে এই সেই সিচুয়েশনে এই বোরনটার টোটাল ইলেকট্রন কটা হলো বলো? আট। অক্টেট, অক্টেট, তাই তো, এটা অক্টেট হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে তখন এর কি অবস্থা, তাহলে এটা কি হয়ে গেল, চারটে ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই সিচুয়েশনে তুমি খেয়াল করো, তার যদি মনোমার অবস্থায় থাকতো তার বোরনের কটা ইলেকট্রন থাকতো? মনোমারে, মনোমারে বোরনের ছটা থাকতো। কিন্তু এই ঘটনার ফলে কোন একটা পার্টিকুলার মোমেন্টে একটা বোরন অক্টেট হয়ে যাচ্ছে, মানে অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে, আর একটা বোরন চারটে হয়ে যাচ্ছে। তার মানে কি অবস্থাটা হচ্ছে, একটা বোরনের ইলেকট্রন বেড়ে যাচ্ছে আর একটা বোরনের ইলেকট্রন কমে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু মনোমার, তাই না? তার মানে এই মুহূর্তে তুমি দেখো এই চারটে যে ইলেকট্রন রয়েছে, এই বোরনটা মনোমারের থেকেও ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে। আর এই এই ইলেকট্রনটা যেহেতু অক্টেট ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে এ হয়ে যাচ্ছে ইলেকট্রন রিচ। এখন ইলেকট্রন রিচ যদি এই বোরনটা হয় আর এই বোরনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, তাহলে এবার খেয়াল করো কোন এদিকে যেহেতু ইলেকট্রন বেশি চলে এসেছে, তাহলে এবার দেখো এইখানে যদি এদের রিঅ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করি, তাহলে কোনটা ইলেকট্রোফিলিক সেন্টার আর কোনটা নিউক্লিওফিলিক সেন্টার? তাহলে এইখানে কারা, এখানে এই যে বোরনটা যেটা ডেফিসিয়েন্ট, তাহলে এখানে কে অ্যাটাক করবে, নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল? নিউক্লিওফাইল। আর এই বোরনটাতে কে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল। তাহলে যদি দেখা যায় তাহলে এখানে এই দুটো সেন্টার কিন্তু একজন ইলেকট্রোফিলিক সেন্টার হয়ে গেল, একজন নিউক্লিওফিলিক সেন্টার হয়ে গেল। তার মানে অ্যাজ এ হোল তার রিঅ্যাক্টিভিটিটা বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। তাহলে রিঅ্যাক্টিভিটি কিন্তু মনোমারের থেকে এর রিঅ্যাক্টিভিটি কিন্তু বেড়ে গেল। ওকে, আচ্ছা। এবার দেখো তুমি যখনই এই যে ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে, যখন ইলেকট্রনটা এই মাথায় চলে এলো, তখন এই বোরনটা যেহেতু ইলেকট্রন রিচ, তাহলে এর মাথায় ডেল মাইনাস লিখবো। আর যেহেতু এখান থেকে ছটা ছিল চারটে হয়ে গিয়েছে, তাহলে এখন এটা কি ডেল প্লাস লিখবো। ঠিক তো? তাহলে এই যদি ডেল মাইনাস আর ডেল প্লাস হয়, তাহলে এই পুরো হোল ব্রিজিংটা যেটা হয়েছে, এই ব্রিজিং এর এক প্রান্ত ডেল মাইনাস আর এক প্রান্ত ডেল প্লাস, এই দুটোকে কি বলা হবে, তাহলে ব্রিজিং এর পোলারিটি, বা ব্রিজিংটা কি হয়ে গেল, ডাইপোল হয়ে গেল না? তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে ব্রিজিং যে বন্ডটা হয়েছে, এই ব্রিজিং বন্ডটা কি তাহলে পোলার বন্ড হয়ে গেল না? পোলার বন্ড উইথ রিভার্সাল অফ পোলারিটি। কেন রিভার্সাল অফ পোলারিটি? তার মানে পোলারিটিটা একদিকে নেই, অনবরত চেঞ্জ হচ্ছে। যেটা ডেল প্লাস সেটা পরের মুহূর্তে কি হয়ে যাবে,
ডেল মাইনাস, কারণ ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে অনবরত। তাহলে ডেল প্লাসটা ডেল মাইনাস, ডেল মাইনাসটা ডেল প্লাস। তাহলে পোলার বন্ড ঠিক আছে, কিন্তু উইথ রিভার্সাল অফ পোলারিটি, পোলারিটি সবসময় এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই যে ব্রিজ বন্ডটা যেটা হয়েছে সেটা কত ইলেকট্রন বন্ড? 3 সেন্টার 2 ইলেকট্রন। তাহলে এটা হলো, তারপরে এর ফলে দেখো তোমার এই ব্রিজিংটা হওয়ার ফলে তোমার আগের এক্সাম্পল যেমন ধরো AlCl3 তে দুটো অ্যালুমিনিয়ামিক অক্টেট ফুলফিল হচ্ছিল কি হচ্ছিল না? হচ্ছিল। কিন্তু এখানে দেখো এই ঘটনার ফলে দুটো বোরন অ্যাটম কি সাইমালটেনিয়াসলি অক্টেট ফুলফিলমেন্ট হচ্ছে? হচ্ছে না। তার মানে এখানে B2H6 এর ক্ষেত্রে আমরা বলবো যে পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ অক্টেট, তাই না? পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ অক্টেট, একটা অ্যাটমের হচ্ছে তো আরেকটা অ্যাটমের হচ্ছে না। তো পুরো জিনিসটা আমরা নিচে লিখবো, পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ অক্টেট। ঠিক আছে, ঠিক আছে, সব মনে থাকবে তো কি কি বললাম সবকিছু? যদি কিছু মনে হয় যে লেখার দরকার সাইডে লিখে রাখবে, বাংলায় লিখলেও বাংলায় লিখবে, যেন পরে যেন কি বলেছিলাম কি না হয় ভুলে না যায়। নিজের মতো করে পাশে কিছু লেখা থাকলে লিখে দেবে, নোট করে দেবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো এদের অরবিটাল পিকচার। হ্যাঁ, আচ্ছা, এদের অরবিটাল পিকচারটা আমরা এবার দেখবো। অরবিটাল পিকচারটা যদি দেখি তাহলে অরবিটাল পিকচারটা কেমন? না, অরবিটাল পিকচার হচ্ছে এই হচ্ছে বোরন, এই হচ্ছে বোরন, এবার এখানে হচ্ছে এই হচ্ছে একটা sp3, এই একটা sp3, এই একটা sp3, এই একটা sp3। ওকে, আচ্ছা, এইখানে হচ্ছে এস, এইখানে হচ্ছে এস, তাই তো? তাহলে এই যদি হয়, আচ্ছা এবার এদের টার্মিনাল গুলো কিরকম? এই একটা, এই টার্মিনালটা কেমন? এই একটা, এই টার্মিনালটা হচ্ছে এই একটা, এই টার্মিনালটা হচ্ছে এই একটা। ঠিক আছে, এই যদি হয় তাহলে এই অরবিটালটা কি অরবিটাল? sp3। এটা কি অরবিটাল? sp3। আর এটা কি অরবিটাল? এস। তার মানে এখানে অ্যাকচুয়ালি ব্রিজ বন্ডটা যেটা হয়েছে sp3 এস sp3, তাই না? যদি sp3s হয়, sp3s sp3 হয়, তাহলে এই ব্রিজিং যে বন্ডটা হবে, এই ব্রিজিংটা কে বলা হবে ব্যানানা বন্ড। ওকে, তাহলে এই ব্রিজিং বন্ডকে বলা হবে ব্যানানা বন্ড। কখন? যদি ওভারল্যাপটা sp3s sp3 হয়। ঠিক আছে, অন্য কিছু হলে হবে না, sp3s sp3 এটা হতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, লিখেছো? তাহলে Al2Cl6 এইটা যেটা হয়েছিল, এখানেও তো ব্রিজিং হয়েছে। তাহলে এটা কি আমরা ব্যানানা বন্ড বলবো কি বলবো না? কার সঙ্গে হয়েছে? অ্যালুমিনিয়াম তো sp3, তাই না? এটা তো sp3, কিন্তু ক্লোরিনের কি আছে? p অরবিটালের সঙ্গে না? তাহলে এখানে ওভারল্যাপটা কি হয়েছে?
sp3 p sp3। তো আমরা কি বলেছি, sp3 sp3 হলেই ব্যানানা বন্ড, তাহলে এটা হচ্ছে নট এ ব্যানানা বন্ড, এটা কিন্তু ব্যানানা বন্ড নয়। অনেকে কিন্তু এটা ব্যানানা বন্ড বলে চালিয়ে দেয়, এইরকম বাঁকা শাখা চেহারা হলেই ব্যানানা বন্ড, নট ব্যানানা বন্ড অনলি sp3 sp3। কারণ হচ্ছে তুমি ব্যানানা বন্ড যখন করবে তখন এটা অলওয়েজ একটা লাইনে থাকতে হবে এই রকম, কিন্তু যখনই তুমি দেখবে এর ক্ষেত্রে তখন কেমন হবে, তখন হবে এই রকম একটা হবে, আর পি অরবিটালটা কেমন হবে, এই রকম একটা হবে, আবার দেখো এই রকম একটা হবে। ইজ ইট লুক লাইক ব্যানানা? এটা তো ব্যানানার মতো হচ্ছেই না, এটা প্রোপেলার শেপ হয়ে গেল, তাই না? ওকে, তাহলে এটা কিন্তু ব্যানানা বন্ড নয়। তাহলে ব্যানানা বন্ড হতে গেলে কিন্তু sp3 sp3 হতে হবে অনলি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কম্পারিজন হয়ে গেল ব্যানানা ভার্সেস নট ব্যানানা। এইবার আমরা যেটা আলোচনা করছিলাম B2H6 নিয়ে, সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, এখানে যেমন L2Cl6 এর যেমন কয়েকটা কথা বলেছিলাম, B2H6 এর ক্ষেত্রে কটা কথা বলবো। দেখো, বন্ড লেন্থ কার বেশি হবে, ব্রিজিং অর টার্মিনাল? BHB তে যে BH বন্ড আছে সেটা গ্রেটার দ্যান BH, তাই না? ওকে, নেক্সট, হুইচ ওয়ান ইজ মোর পোলার, ব্রিজ অর টার্মিনাল? আমরা দেখলাম ব্রিজ বন্ড উইল বি, আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছি ব্রিজ বন্ড উইল বি মোর পোলার দেন টার্মিনাল bonds। আচ্ছা, তাহলে কি হলো দেখো, লেন্থ কার বেশি, ব্রিজ না টার্মিনাল? ব্রিজ। আর পোলারিটি আবার ব্রিজ। দেখো পোলারিটি মানে কি, আয়নিসিটি তো, হ্যাঁ, মোর পোলার বা মোর আয়নিক। এবার যদি স্ট্রঙ্গার দেখা হয় তাহলে যত আয়নিক হয় তত স্ট্রঙ্গার হয়, যত আয়নিক বন্ড তত স্ট্রঙ্গার বন্ড। তাহলে যদি স্ট্রঙ্গার কম্পেয়ার করি তাহলে ব্রিজ বন্ড উইল বি মোর স্ট্রঙ্গার দ্যান টার্মিনাল বন্ড। ওকে, কারণ ব্রিজ বন্ড মোর আয়নিক। আবার লেন্থ যদি দেখি তাহলে দেখো ব্রিজ বন্ডের লেন্থ টার্মিনাল লেন্থ থেকে বেশি। ক্লিয়ার? তাহলে এই দুটো মিলিয়ে কি দাঁড়াচ্ছে, ব্রিজ বন্ড আর লঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান টার্মিনাল বন্ড। এই জায়গাটা কিন্তু গুবলেট কেস, ব্রিজ বন্ড, ব্রিজ বন্ডস আর longer and stronger than terminal। ওকে, তাহলে দেখো লঙ্গার অথচ স্ট্রঙ্গার, কিন্তু এরকম কি কেস হয় আগে কখনো দেখেছো? লঙ্গার হলে উইকার হয় না? লঙ্গার হলে উইকার হয়, কিন্তু এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ লঙ্গার বাট স্ট্রঙ্গার। কারণ কি, কারণ লঙ্গার কিন্তু আয়নিক, কারণ আয়নিসিটির দিক থেকে সে জিতে যাচ্ছে, আয়নিসিটির দিক থেকে ইন্টারাকশনটা বেশি হয়ে যাচ্ছে, ফলে সে স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। তাই জন্য ব্রিজ বন্ডস আর লঙ্গার বাট স্ট্রঙ্গার দেন টার্মিনাল। এটা কিন্তু মাথায় থাকবে, এখানে কিন্তু এমসিকিউ দিলে গুলিয়ে যেন না যায়। ঠিক আছে, তার মানে এটা হয় না। তাহলে আয়নিসিটি কার বেশি হলো, ব্রিজ বন্ডে। আচ্ছা, তাহলে যত যত দেখো ইয়ে হবে মানে স্ট্রঙ্গার হবে, তারা থার্মোডিনামিক্যালি স্টেবল অর নট, হিট দিলে ভাঙবে কি ভাঙবে না, বলো? এখানে কোন বন্ডটা বেশি স্ট্রঙ্গার, ব্রিজ অর টার্মিনাল? হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার? ব্রিজ। তাহলে এখানে যদি হিট প্রয়োগ করি তাহলে কোন বন্ডটা আগে ভাঙবে, ব্রিজ টার্মিনাল? টার্মিনাল। তার মানে তার মানে যেহেতু ব্রিজ বন্ডটা বেশি স্ট্রঙ্গার, তাহলে এ হিট সইতে পারবে বেশি, তার মানে থার্মোডিনামিক্যালি স্টেবল। তার মানে ব্রিজ বন্ডস আর থার্মোডিনামিক্যালি স্টেবল দেন কি টার্মিনাল বন্ড। ওকে,
কিন্তু আবার দেখো রিঅ্যাক্টিভিটির প্রশ্ন যদি আমি দেখি, তাহলে ব্রিজ বন্ডটা দেখো এখানে পোলারিটি আছে না, একদিকে ডেফিসিয়েন্ট একদিকে কি রিচ, তাহলে এখানে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল অ্যাটাক করার প্রবণতা আছে। তার মানে ব্রিজ যে এটা মানে বন্ডটা সেটা কি কাইনেটিক্যালি কি হয়ে যাবে, যখনই এখানে ধরো একটা নিউক্লিওফাইল অ্যাটাক করলো, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করলে কোনটা ভাঙবে, এইটা ভাঙবে না, তাই তো, এখানে তো ইলেকট্রন নেই, তাহলে এই মুহূর্তে যখন এখানে অ্যাটাক করবে এটা ভেঙে যাবে। তার মানে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে তখন এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে এই বন্ডটা যদি ভেঙে যায় তার মানে কি কাইনেটিক্যালি ল্যাবাইল বা কাইনেটিক্যালি রিয়াক্টিভ। তাহলে দেখো থার্মোডাইনামিক্যালি স্টেবল বাট কাইনেটিক্যালি কি রিয়াক্টিভ। এটা লিখে রাখো, এটা নিয়ে আমরা আলোচনা তো এই কাইনেটিক্যালি আর থার্মোডাইনামিক্যালি ব্যাপারগুলো তোমাদের এখন সেমিস্টারে আসেনি, ওটা আমরা লাস্ট এন্ড সেমিস্টারে আলোচনা করব। তো এখন শুধু এইটুকুই বোঝো যে যে যত রিয়াক্টিভ তার মানে সেটা কাইনেটিক ফ্যাক্টর, মানে কাইনেটিক্যালি রিয়াক্টিভ, মানে রিয়াক্টিভিটি ডিলস উইথ কাইনেটিক্স অ্যান্ড স্টেবিলিটি ডিলস উইথ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, তার মানে হিট দিলে কি হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, আর রিয়াক্ট্যান্ট দিলে কি হবে সেটা হচ্ছে কাইনেটিক্স। তাহলে এখানে দেখা যাচ্ছে ব্রিজ বন্ডস আর থার্মোডাইনামিক্যালি স্টেবল কারণ পোলার স্ট্রঙ্গার, সেই জন্য থার্মোডাইনামিক্যালি স্টেবল। বাট যখন আমি কোনো রিয়াক্ট্যান্ট ওখানে দেবো, রিয়েজেন্ট যখন দেবো, তখন সে কিন্তু রিয়াক্ট করে যাবে, মানে বন্ডটা ভেঙে যাবে, তাহলে কিন্তু সে কাইনেটিক্যালি উইক, তার মানে রিয়াক্টিভ। তাহলে ব্রিজ বন্ড বন্ডস আর থার্মোডাইনামিক্যালি স্টেবল, থার্মোডাইনামিক্যালি stable and kinetically more reactive। ঠিক আছে, তাহলে দেখো থার্মোডাইনামিক্যালি যদি স্টেবল হয় তাহলে একে যদি কম টেম্পারেচারে রাখি তাহলে এ ডাইমার হিসেবে থাকবে না মনোমার হিসেবে থাকবে, যদি খুব বেশি টেম্পারেচার না দিই, তাহলে at normal temperature and pressure it exists as ওকে। ঠিক আছে, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং। আচ্ছা, স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং, সেখানে দেখো আমরা যদি দেখি তাহলে আমরা ব্রিজ বন্ডকে এইভাবে দেখাই তো, এটা বিলো দ্য প্লেন আর অ্যাবভ দ্য প্লেন, যেটা আমরা AL CL3 এর ক্ষেত্রে AL2CL6 এর ক্ষেত্রে দেখাচ্ছিল, AL2CL6 এর ক্ষেত্রে দেখাচ্ছিল। এটা হবে না, দেখো, আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে, সে আগের মতো দুটো বোরন অ্যান্ড কি হবে চারটে টার্মিনাল হাইড্রোজেন কি থাকছে তারা ইন সেম প্লেন। আর তখন এখানে 4+2 = 6 অ্যাটমস থাকছে। আর আরেকটা কেসে কি হচ্ছে, পারপেন্ডিকুলার প্লেনে কে থাকছে, ওই দুটো ব্রন প্লাস দুটো ব্রিজিং হাইড্রোজেন অ্যাটমস। এর ফলে কি হচ্ছে 2B+2H is equal to 4 atoms, ওকে। ঠিক আছে, এবার দেখো, এবার বন্ড অ্যাঙ্গেলের প্রশ্ন। দেখো আমরা তিন ধরনের বন্ড অ্যাঙ্গেল এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে
না, তা ওটাকে না নিলে ওটাই তো এইটাই তো পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। এবার যখন তুমি এইটাকে ধরছো তখন এইটা, এই চারটে পারপেন্ডিকুলার, ঠিক আছে। আবার যখন এইটাকে ধরছো তখন এরা হচ্ছে প্লেন। তখন একটা প্লেন আর পারপেন্ডিকুলার বোঝাতে গেলে এই যে যে জায়গাটা সেন্টার পয়েন্ট তো উল্লেখ করতে হবে না, বুঝতে পেরেছো? আরে ফ্লোরিন তো পারপেন্ডিকুলার, তো তা সে পারপেন্ডিকুলার বোঝাতে গেলে তারা কি হাওয়ায় ভাসবে? তারা তো লিঙ্কড আছে, এর সঙ্গে লিঙ্কড আছে না, এই লিঙ্কিংটা না বললে তুমি পারপেন্ডিকুলারটা বোঝাবে কি করে? বুঝতে পেরেছো? তাহলে এই চারটে মিলে একটা প্লেন, এই চারটে মিলে একটা প্লেন, আর এই ছটা মিলে একটা প্লেন। তার জাংশন পয়েন্ট হচ্ছে এই বোরন দুটো, বুঝতে পারছো? জাংশন পয়েন্ট যেটা, ও তো প্লেনে, ও তো দুটো দুটো পার্টেই আছে। পারপেন্ডি হ্যাঁ, ওটা কমনে থাকছে, তো পারপেন্ডিকুলারে থাকছে, আবার প্লেনেও থাকছে, ওই জন্য ওটাকে উল্লেখ করা হয়েছে বারবার। ওকে। আচ্ছা, এবার দেখো যে এখানে তোমার আমরা তিন ধরনের বন্ড দেখতে পাই। একটা হচ্ছে, এটাকে আমি বলবো আলফা ওয়ান। আচ্ছা, এইটা হচ্ছে আলফা টু। আর এইটাকে বলবো আলফা থ্রি। এবার এতে যদি বন্ড অ্যাঙ্গেলের অর্ডার বলা হয়, তাহলে কি হবে বলো দেখি? সবচেয়ে বেশি হবে কে? সবচেয়ে বেশি হবে আলফা ওয়ান। কারণ কারণ ও তো ফ্লেক্সিবল, ফ্রি আছে, আর এরা তো বাউন্ড। আর বাউন্ড হলেই তোমার অ্যাঙ্গেল কমে যাবে। তাহলে আলফা টু আলফা থ্রি সবসময় আলফা ওয়ানের থেকে কম হবে, আগেরটার ক্ষেত্রেও তাই হয়েছিল, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, এটা গ্রেটার দ্যান। এবার দেখো আলফা টু আর আলফা থ্রি, এদের অর্ডারটা যদিও এই অর্ডারটা তোমাদের জ্যামের জন্য ইম্পর্টেন্ট না, এই অর্ডার আলফা টু আলফা থ্রি অর্ডারটা নেটের এবং গেটের জন্য ইম্পর্টেন্ট। তবু আমি বলে রাখছি যে আলফা তোমাদের শুধুমাত্র জানতে চাইবে আলফা ওয়ান আর আলফা টুর মধ্যে কে বড়, ঠিক আছে। সেখানে আলফা ওয়ান বড় আলফা টু থেকে, এটা বলতে পারবে। এবার তাও অ্যাডভান্স আরো একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি যদি বলে, তাহলে আমরা কি বলবো? তুমি সবাই বলবে আলফা থ্রিটা বড় আলফা টু থেকে, ওই জন্য এটা নেটের কোশ্চেন, আর সবাই ভুল করবে। এটার অ্যান্সার হচ্ছে আলফা টু গ্রেটার দ্যান আলফা থ্রি। বিকজ আলফা টু গ্রেটার দ্যান আলফা থ্রি কেন? অ্যাজ হাইড্রোজেন ইজ লেস ইন সাইজ দ্যান বোরন। হাইড্রোজেন যেহেতু বোরনের থেকে ছোট, তাহলে ছোট হলে কেমন হবে? এইরকম টাইপের হবে না? এই দুটো যদি ছোট হয় এই দুটোর তুলনায়, তাহলে কি হবে? এই এই ছোট জায়গা সে তো বেশি বড় অ্যাঙ্গেল করতে পারবে না, চওড়া অ্যাঙ্গেল করতে পারবে না। তাহলে এই অ্যাঙ্গেলটা ছোট হবে, এটা হচ্ছে আলফা থ্রি। আর এই অ্যাঙ্গেলটা বড় হবে, ঠিক আছে। এবার যত এই ব্রিজিং অ্যাটমের সাইজ বাড়বে, তত আলফা থ্রি বাড়বে আর আলফা টু কমতে থাকবে। এই যে ব্রিজিং এর সাইজ যত বাড়তে থাকবে, তত আলফা থ্রি বাড়তে থাকবে, আলফা টু কমতে থাকবে। ওকে। তাহলে এইটা কিন্তু, এই অর্ডারটা কিন্তু জানতে চায়, বিশেষ করে নেট এবং গেটে তো পুরোটাই জানতে চায়, আর তোমাদের জ্যামের জন্য এই দুটো ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার তাহলে এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে যে বি টু এইচ সিক্স এর ক্ষেত্রে অর্ডারটা কিন্তু এইরকম। এল টু সিএল সিক্সে কি এসেছিল অর্ডার? দেখো তো। দেখো, আলফা, এই যে এটাকে যদি আলফা টু আলফা থ্রি বলি, এরা দুজনেই মোটামুটি আমরা বলেছিলাম কি 90 ডিগ্রি কাছাকাছি থাকবে, মোরালে সেম ছিল, ঠিক আছে। কিন্তু আলফা ওয়ান কিন্তু সবসময় বড়, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আর একটা থ্রি সেন্টার টু ইলেকট্রন আমরা যদি কম্পেয়ার করি। থ্রি সেন্টার টু ইলেকট্রন, ধরো এল এল টু সিএইচ থ্রি হোল সিক্স, তখন এল সিএইচ থ্রি হোল থ্রির ডাইমার। তাহলে এই ছবিটা কেমন হবে? এটা তার সঙ্গে কি হবে? ঠিক আছে, এইটা হবে। তাহলে এইটা যদি হয়, তাহলে দেখো এই কার্বনটা কি কি হাইব্রিডাইজড আছে? আচ্ছা, হাইব্রিডাইজেশনটা পরে আসছে, হ্যাঁ। এসপি থ্রি, হ্যাঁ ঠিকই আছে, এসপি থ্রি হবে।
আচ্ছা দেখো আগে কি বলে দিই। দেখো এখানেও যে ডাইমারাইজটা হয়েছে এটা কি যে টার্মিনাল যে অ্যাটমটা আছে কার্বন তার কি লোন পেয়ার ছিল? লোন পেয়ার ছিল না, তাহলে এটা কি এটা ওই বন্ডের থ্রু দিয়েই হবে, তাই তো? তাহলে বন্ডের থ্রু দিয়ে যদি হয় তাহলে এটাও কি 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হবে তো? 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দিয়ে। আচ্ছা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড দিয়ে হবে। যদি তাই হয় তাহলে কি হবে, এখানে এই কার্বনটা যেটা হবে এটা হবে sp3। এই দুটো বন্ড কিন্তু অ্যাকচুয়ালি একটা বন্ডের মতো ক্যারেক্টার, মানে দুটো ইলেকট্রন আছে মানে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ড হয়, তার মানে এটা হাফ এটা হাফ, ওই জন্য এটা একটা বন্ড আর এই তিনটে টোটাল 4টে বন্ড হিসাবে। ঠিক আছে, দেখতে 4-5টা লাগছে কিন্তু অ্যাকচুয়ালি এই ব্রিজিং বন্ড দুটো কিন্তু মিলে একটা বন্ড, এদের বন্ড অর্ডার কিন্তু হাফ করে। ওকে, তাহলে এখানে sp3, এটা sp3, এটা sp3, তাহলে এখানে ওভারল্যাপটা কিরকম হয়েছে, sp3 sp3 sp3, এই ওভারল্যাপ হয়েছে। এটা কি আমরা ব্যানানা বন্ড বলবো? তাহলে এটা হচ্ছে, তাহলে কেন বলবো না, কারণ এই ছবিটা যদি আমরা দেখি তাহলে ছবিটা কেমন হবে, ছবিটা হচ্ছে এইরকম একটা sp3 হাইব্রিড অরবিটাল, এদিক থেকে একটা sp3 হাইব্রিড অরবিটাল, আর আচ্ছা একটু কাছে দিতে হবে, এইটা এদিক থেকে একটা sp3 হাইব্রিড অরবিটাল, আর এখানে একটা এই কার্বনের sp3 হাইব্রিড। তাহলে এটাও সে প্রোপেলার শেপ হয়ে যাচ্ছে না? এটাও কি ব্যানানা বন্ড হবে না? তাহলে এটা হচ্ছে নট এ ব্যানানা বন্ড। তাহলে ব্যানানা বন্ড হতে গেলে শুধুমাত্র খেয়াল রাখতে হবে কি, শুধুমাত্র খেয়াল রাখতে হবে sp3 sp3। ঠিক আছে, এটা গেল। আচ্ছা এবার এবার বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলে এইটা হচ্ছে α1, হ্যাঁ, বা এইরকম বলি, যেরকম ভাবেই বলছিলাম ওইভাবে বলি, এইটা হচ্ছে বাইরেরটা কি বলছি আমরা, α1, এটা α2, আর এটা α3। ঠিক আছে, এবার এদের অর্ডারটা কি হবে বলতে পারবে? α1 কি বলেছি, অলওয়েজ গ্রেটার, তারপর তারপর আছে কি আছে বিটা, α2 α3, তো তাহলে α2 α3 যেটা, সেটা হচ্ছে α3টা এখানে গ্রেটার দেন α2। তার মানে আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, α2টা বেশি হয়েছিল না? এই যে আগেরটাকে দেখো, এক্ষেত্রে এটা পাল্টে যাবে। কেন বলো তো? কারণ কারণ হ্যাঁ CH3 হচ্ছে বাল্কিয়ার, মানে সাইজে বড়, তাহলে সাইজে যত বাড়বে কি হবে, অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে CH3 সাইজটা হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে বড়, তো CH3 সাইজ যেহেতু অ্যালুমিনিয়ামের থেকে বড়, তাই জন্য এই অ্যাঙ্গেলটাও এখানে বেড়ে যাবে, আর অ্যাঙ্গেলটা বেড়ে যাবে মানে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই দুটো কিন্তু কম্পেয়ার করে কিন্তু এই দুটো জায়গায় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, পারা যাবে তো? যদিও তোমার জ্যামের জন্য এতটা লাগবে না, কিন্তু মানে আমি ওভারঅলটা বলে দিলাম আর কি, তোমাদের মেনলি লাগবে হচ্ছে α1 α2, সেখানে α1 অলওয়েজ α2, α1 অলওয়েজ α2 থেকে বড়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব যে আমরা আমরা কাদের ক্ষেত্রে আমরা আলোচনা করলাম ব্রিজ বন্ডিংটা হবে, মানে মেন ড্রাইভিং ফোর্সটা কি, ইনকমপ্লিট অক্টেট যারা আছে তারা হচ্ছে তোমার ইয়েটা হবে, মানে ব্রিজ বন্ড বা ব্যাক বন্ড করে। এবার আমরা সেই ফেলিওর অফ লুইস কনসেপ্টে দুটো জিনিস জানি, একটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, আর একটা হচ্ছে তার উল্টো হচ্ছে এক্সপ্যান্ডেড অক্টেট। এক্সপ্যান্ডেড অক্টেট মানে কি, তারপরে 8-এর বেশি যাদের আছে, যেমন তোর PCl5, তাহলে তিনটে জিনিস হয়, অক্টেট, ইনকমপ্লিট অক্টেট আর এক্সপ্যান্ডেড অক্টেট। যারা অক্টেট ফুলফিল করে তারা হচ্ছে লুইস কনসেপ্টটা মানে, যারা অক্টেট মানে না, মানে লুইস কনসেপ্টটা মানে না, তারা দু প্রকারের, একটা হচ্ছে লেস দেন অক্টেট আর হচ্ছে গ্রেটার দেন অক্টেট। লেস দেন অক্টেটকে বলা ইনকমপ্লিট অক্টেট, আর গ্রেটার দেন অক্টেটকে বলা এক্সপ্যান্ডেড অক্টেট। আমরা এতক্ষণ দেখলাম যে ইনকমপ্লিট অক্টেট থাকলে তবে আমরা ব্রিজ বন্ড বা ব্যাক বন্ডের কনসেপ্টটা আনতে পারি। এইবার আমরা এক্সট্রা একটা টপিক করবো, এটা হচ্ছে মানে গন্ডগোল, এইসব জিনিসগুলোই পড়তে হয় বেশি করে,
কারণ কোশ্চেন এইসব জায়গাগুলো থেকেই দিয়ে চেক করে তুমি কতটা পারদর্শী। সেটা হচ্ছে যে যদি সেন্ট্রাল এলিমেন্টের ইলেকট্রন 8-এর বেশি হয় তাহলেও কিন্তু ব্রিজিং হতে পারে। এটা হচ্ছে একটা ভাইটাল কনসেপ্ট, তাই না? এর তো মাথার মধ্যে বসিয়ে নিলে হবে না যে ব্রিজ বন্ডিং হতে গেলে শুধুমাত্র সেন্ট্রাল এলিমেন্টের ইনকমপ্লিট অক্টেট থাকতেই হবে। এক্সপ্যান্ডেড অক্টেটের ক্ষেত্রেও যে ব্রিজ বন্ডিং হতে পারে, যদিও সেটা রেয়ার, কিছু কিছু কন্ডিশনটা খুব কড়া, সেই কন্ডিশনে পড়লে তবেই হবে, কিন্তু হবে। ইলেকট্রন যদি গ্রেটার দেন অক্টেট হয় তাহলেও কিন্তু ব্রিজিং পসিবল। তাহলে সেই জিনিসটা আমরা একটু ছোট করে আলোচনা করব। দেখি কি হয়। তো লেখো, হেডিং দাও, মানে সমস্যাটা বুঝতে পারলো, কি আলোচনা করতে চলেছি আমরা, কি বুঝতে পেরেছো? ব্রিজ বন্ডিং, bridge bonding in species where there is no electron deficiency. No electron deficiency. Bridge bonding in species where there is no electron deficiency. Okay? আচ্ছা, তো এরকম একটা এক্সাম্পল আমরা লিখবো, সেটা হচ্ছে I2Cl6 এই কম্পাউন্ড। এখানে তাহলে মনোমারগুলো কি আছে? ICl3 প্লাস ICl3, দুটো ICl3 মলিকুল জুড়লে I2Cl6 হয়, ঠিক না? আচ্ছা, এবার ICl3 তে কটা লোন পেয়ার আর কটা বন্ড পেয়ার আছে বলতে পারবে তাড়াতাড়ি করে? দুটো, এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। 2 লোন পেয়ার, 3 বন্ড পেয়ার। সে আমরা ভিএসসি পেয়ার থেকে করেছিলাম, হ্যাঁ ভিএসসি পেয়ার তুমি চেক করে নিতে পারো। তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে? sp3d, ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাই না? টিবিপি জিওমেট্রি। তিনটে প্লেনে থাকবে আর দুটো আউট অফ প্লেনে থাকবে। আচ্ছা, এবার তাহলে এই ছবিটা যদি আঁকি, তাহলে ছবিটা কি হবে? ছবিটা যেটা হবে ICl3, সেটা হচ্ছে আমরা জানি কি, সেই মনে আছে ভিএসসি পেয়ার থিওরি বা বেন্ড রুল, লোন পেয়ার দুটো আছে, তাহলে লোন পেয়ারটাকে কোথায় বসাবো? ইকুইটোরিয়াল না অ্যাক্সিয়ালে? ইকুয়েটোরিয়ালে, কারণ ইকুয়েটোরিয়ালে বন্ড অ্যাঙ্গেল গুলো কত? আর পারপেন্ডিকুলার যদি করি তাহলে কি হচ্ছে, প্লেনের সঙ্গে সেটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে লোন পেয়ার কখনো তোমার অ্যাক্সিয়ালে যেতে চাইবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তিনটে সিএল, আর এইগুলো হচ্ছে লোন পেয়ার। ওকে, আচ্ছা, এবার লোন পেয়ার যদি এটা হয় তাহলে দেখো ইলেকট্রন পেয়ার গুলো কেমন আছে, একটা দুটো চারটে, এই হচ্ছে ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন কটা হবে? তাহলে এই 6টা আর দুটো লোন পেয়ারে 4টে, তাহলে 10টা, তাহলে 10 ইলেকট্রন। তাহলে এটা তো এক্সপ্যান্ডেড অক্টেট, তাই না? এটা তাহলে 8। তাহলে এটা এটা কি ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস? তাহলে আমরা আমরা এই যে নো ইলেকট্রন ডেফিসিয়েন্সি যে ব্যাপারটা আমরা হেডিং দিয়েছি তার ক্যাটাগরি সেই আন্ডারে এটা পড়ছে। এবার তাহলে তো এটা তো সেই আমরা যে জেনারেল রুল, তাতে করে ডাইমারাইজ করা কি পসিবল? জেনারেল যে রুলটা আমরা পড়েছি, কি বলেছি, ভ্যাকেন্সি থাকতে হবে, ডেফিসিয়েন্সি থাকতে হবে, হচ্ছে না। কিন্তু এটা বলছে ব্রিজিং হবে। তাহলে এটাই হচ্ছে আলোচনার বিষয়, যে নর্মাল রুলের বাইরে গিয়েও দেখছি দেখছি একদমই আসছি, এই তো। তাহলে আমরা প্রথমে দেখবো যে কেন হবে, হওয়ার তো কথা নয়, তাহলে কেন হবে, তাহলে তার ড্রাইভিং ফোর্সটা কি? এটা তো কোনোভাবেই হওয়ার কথা নয়, কারণ আমাদের ক্রাইটেরিয়া যেটা সে তার বাইরে চলে যাচ্ছে। তবু বলছে হবে। কেন হবে? দেখ, এইখানে যে লোন পেয়ার গুলো আছে, সেই লোন পেয়ার গুলোর মধ্যে একটা ইলেকট্রনিক ইন্টারাকশন আছে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে। এবার এই ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটাকে যদি সে কমাতে চায়, তাহলে লোন পেয়ার গুলো এখন কততে আছে? 120 ডিগ্রিতে আছে। তো এটার থেকেও যদি কমাতে চায় লোন পেয়ার রিপালশনটা, তাহলে এটা আরো দূরে যেতে হবে।
তাই না? যদি 180-তে যায় কোনো কারণে, আমি যদি এমন একটা ব্যবস্থা করতে পারি যে এই লোন পেয়ার দুটোকে 180-তে পাঠিয়ে দিলাম, তাহলে এর রিপালশনটা কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? আরো কমে যাবে। তো এখানে প্রথম ড্রাইভিং ফোর্সটা হচ্ছে টু মিনিমাইজ ইলেকট্রনিক রিপালশন। রিপালশনস বিটুইন লোন পেয়ার্স। ঠিক আছে? আর দ্বিতীয়, তাদের ক্ষেত্রেই হবে তার যাদের সেন্ট্রাল এলিমেন্টে ভ্যাকেন্ট ডি আছে। সেন্ট্রাল এলিমেন্ট যেটা বললো, সেন্ট্রাল অ্যাটম কন্টেন্স ভ্যাকেন্ট। ওকে, এই দুটো কেস তার ক্ষেত্রে হবে। লিখেছো? ওকে, তো এবার ডাইমারাইজটা কিভাবে হবে? ডাইমারাইজটা এইভাবে হবে, ধরো এটা আয়োডিন, এটা আয়োডিন। এবার এই সিএল গুলো যেগুলো আছে, তিনটে সিএল, সে কি করবে, ওই তার লোন পেয়ার দিয়ে এখানে ডেটিভ বন্ড করবে অ্যাজ লাইক AlCl3, এইটা। ঠিক আছে? আর বাকি দুটো সিএল এরকম ভাবে থাকবে, থাকবে, থাকবে। আর লোন পেয়ারটা তখন চলে যাবে পারপেন্ডিকুলার টু দি প্লেন। তাহলে লোন পেয়ার যে রিপালশনটা, সেটা কি হয়ে যাবে, সিস্টেমে কমে যাবে। ফলে সিস্টেম আগের থেকে স্টেবিলাইজড হবে, এটা। ঠিক আছে? আর এখানে আয়োডিন যেটা হবে, এই আয়োডিনের এখন হাইব্রিডাইজেশন কত হবে, কটা বন্ড হচ্ছে টোটাল? চারটে, চারটে বন্ড আর দুটো, তাহলে ছটা, ছটা। তাহলে sp3d2। ঠিক আছে? sp3d2। আচ্ছা, আর এইখানে এই এই যে তাহলে sp3d2 যদি হয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেল গুলো কত করে হবে? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি হবে। ঠিক আছে? এটাও ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো সব 90 ডিগ্রি, আর দুটো লোন পেয়ারের মধ্যে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, তার মানে যেহেতু 180 চলে গেল, তাহলে লোন পেয়ার রিপালশন যেটা, সেটা মনোমারের থেকে কি হয়ে গেল, ডিক্রিজ করে গেল। হ্যাঁ, আর তার ফলে কি হবে, মলিকিউলস মলিকিউল উইল বি মোর স্টেবল। ওকে, মলিকিউল বি মোর স্টেবল। এরপরে কি হবে দেখো, এখানে এই যে টোটাল যে সিস্টেমটা হলো, তাতে একই প্লেনে কারা কারা থাকছে, কজন থাকছে? ছটা ক্লোরিন আর দুটো আয়োডিন। তারপরে পুরো, হ্যাঁ, তাহলে টোটাল এই যে এখান থেকে পুরো যে কটা অ্যাটম আছে, তারা সবাই একই প্লেনে আছে, শুধু আউটার প্লেনে কে আছে, লোন পেয়ার। তাহলে এটা বলতে হবে এই, এখানে লিখতে হবে, এখানে লিখি 8 atoms in one plane। আর লোন পেয়ারটা তো পারপেন্ডিকুলার, আর লোন পেয়ার্স পারপেন্ডিকুলার টু 8 atoms। লোন পেয়ারটা পারপেন্ডিকুলার। ঠিক আছে? বোঝা গেল? ওকে, এইটা হয়ে গেল ব্রিজ বন্ড, আমাদের শেষ হয়ে গেল। দেখে নিস সবাই। এটা হয়ে গেল আমাদের ব্রিজ বন্ড। আচ্ছা, নেক্সট এরপরে আমাদের আলোচনা করতে হবে পলিমার। মানে আমাদের হয়ে গেল ব্যাক বন্ডিং,
দ্বিতীয় হলো ব্রিজ বন্ডিং। এবার দেখতে হবে ব্রিজ বন্ড মানে তো ডাইমার। এবার ডাইমার যদি ট্রাইমার, টেট্রামার, পেন্টামার করে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? পলিমার। তাহলে এবার ব্যাপার দেখতে হবে যে ব্রিজিং এর মাধ্যমে সে আরো ডাইমার থেকে ট্রাইমার, টেট্রামারে যাবে কিনা। যদি আরো প্রোগ্রেস করে, মানে আরো যদি প্রোপাগেট করে, তাহলে সেটাকে বলবো পলিমার বা পলিমারাইজেশন। আর যদি ডাইমার হিসেবেই থাকে আর ফার্দার অ্যাড না করে কাউকে, তাহলে সেটাকে বলবো অনলি ডাইমার। তাহলে এবার এখন আমরা এর পরবর্তীতে আলোচনা করবো, সেটা হচ্ছে ডাইমার ভার্সেস পলিমার। কারা পলিমার করবে, কারা ডাইমার হিসেবে থাকবে। এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, যে পলিমারাইজেশন বা কনসেপ্ট অফ পলিমারাইজেশন। তার মানে যা কারা কারা এর মধ্যে আবার ব্রিচিং এর মধ্যে কারা কারা আবার আরো এক্সটেন্ড করবে, আরো পলিমারাইজ করবে। তো এই জিনিসটা পুরোটা টপিকটা হয়ে যাওয়ার পরে আমরা প্রায় 35-36টা মলিকিউল বা আয়নগুলোকে নিয়ে চেক করব কারা ব্যাক বন্ডিং এ যাবে, কারা ব্রিজ বন্ডিং এ যাবে, কারা পলিমারাইজেশন। ওকে, এখান থেকে কোশ্চেন। সুতরাং তোমাদের নেক্সট ডেতে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে, শুনতে পাচ্ছ সবাই? নেক্সট ডেতে সবাই কাজ থাকবে এক সপ্তাহে, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি, পিরিয়ডিসিটি আর এই যে ব্রিজ বন্ডিং পর্যন্ত যতটা পড়ানো হলো পুরোটার পরীক্ষা হবে, একটা মক টেস্ট। ওকে, পুরোটার মক টেস্ট হবে। মক টেস্ট দেওয়ার পরে আমি এই ব্রিজ বন্ড, এই পুরো পার্টটা যখন শেষ হয়ে যাবে এর ডিপিটি সেট দেবো। আপাতত একটা ছোট করে পরীক্ষা হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে একদম প্রথম থেকে আজ পর্যন্ত যতটা পড়া হয়েছে পুরোটার রিভিশন দিয়ে রাখবে এই সপ্তাহে। নেক্সট উইকে প্রথমে 20 মিনিট মতো সবাইকে ভিডিও চালিয়ে পরীক্ষা দিতে হবে, দিয়ে তারপর ক্লাস স্টার্ট হবে, নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত থাকবে। গুড নাইট।